জয় হিন্দ। দেখো, লাস্ট ক্লাসে আমরা 2018-তে যে এএলপি টেকনিশিয়ানের পরীক্ষা হয়েছিল তার প্রথম দিনের প্রথম শিফট সলভ করেছিলাম। তো আজকে আমরা প্রথম দিনেরই সেকেন্ড শিফট সলভ করব, ঠিক আছে? তো চলো তাহলে শুরু করা যাক। দেখো, আমাদের প্রথম প্রশ্ন বলছে সবথেকে উপযুক্ত বিকল্প দিয়ে শূন্যস্থান পূরণ করুন। কি বলছে? শব্দের পিচ তার কিসের উপর নির্ভর করে? ফ্রিকোয়েন্সি, নাকি সুর, নাকি প্রশস্ততা, নাকি তরঙ্গ দৈর্ঘ্য? তো এর সঠিক অ্যান্সার হলো ফ্রিকোয়েন্সি। সঠিক অ্যান্সার কি? ফ্রিকোয়েন্সি। দেখো, পিচ কি হলো? পিচ হচ্ছে, যদি আমরা বলি পিচ কি, ইংরেজিতেও এটাকে পিচ বলা হয়, PITCH। দেখো, পিচ কি? পিচ হচ্ছে শব্দের এমন একটা লক্ষণ যার কারণে শব্দ কি হয়, হয় মোটা শোনা যাবে, নয় পাতলা শোনা যাবে। ঠিক আছে? মোটা বা পাতলা শোনা যায়। পিচ সবসময় ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে, সেটা তো বলে দিলাম। ফ্রিকোয়েন্সি যদি বেশি হয়, ধরো ফ্রিকোয়েন্সি 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 যদি বেশি হয় তাহলে কি হবে? শব্দ পাতলা শোনা যাবে। আর ফ্রিকোয়েন্সি যদি কম থাকে তাহলে শব্দ কি হবে? মোটা শোনা যাবে। দেখো, মেয়েদের গলার আওয়াজ, ঠিক আছে, মেয়েদের গলার আওয়াজ, মশার যে একটা ভনভনানি থাকে, ভঁ ভঁ, ওটা, প্লাস বাচ্চাদের আওয়াজ, এদের কি হয়? এদের পিচ বেশি থাকে, এদের এদের ফ্রিকোয়েন্সিও বেশি, তার কারণে পিচ বেশি। আর পিচ বেশির জন্য কি হয়? শব্দ পাতলা শোনা যায়। কিন্তু ছেলেদের দেখবা, ছেলেদের আওয়াজ, তারপর বাঘ সিংহের গর্জন, এইসবের কি, এদের ফ্রিকোয়েন্সি কম, তাই জন্য শব্দ পিচ কম, সেই জন্য কি শব্দ মোটা শোনা যায়। ঠিক আছে? তো বোঝাতে পারলাম? দেখো, তোমাকে আরেকবার বলে দিচ্ছি ভালো করে। পিচ হচ্ছে এমন একটা শব্দের আর কি, এমন একটা লক্ষণ যার কারণে শব্দ কি হয়, যার কারণে শব্দ পাতলা আর মোটা শোনা যায়। ফ্রিকোয়েন্সি যদি বেশি থাকে যদি ফ্রিকোয়েন্সি বেশি থাকে তাহলে শব্দ কি হয়? পাতলা শোনা যাবে। যদি ফ্রিকোয়েন্সি কম থাকে তাহলে কি হবে? শব্দ মোটা শোনা যাবে। মেয়েদের গলার আওয়াজ মেয়েদের গলার আওয়াজ, মশার শব্দ, বাচ্চাদের আওয়াজ, এদের কি হয়? এদের ফ্রিকোয়েন্সি কি বেশি, তাই জন্য এদের শব্দ কি পাতলা শোনা যায়। কিন্তু তুমি ছেলেদের আওয়াজ দেখে নেবা, ছেলেদের আওয়াজ, বাঘ সিংহের গর্জন, এদের কি হয়? এদের ফ্রিকোয়েন্সি থাকে কম। ফ্রিকোয়েন্সি কম থাকার কারণে কি হয়? পিচ থাকে কম। পিচ কম থাকার কারণে কি হয়? শব্দ মোটা শোনা যায়। ঠিক আছে? তো যারা যারা এটা লেখার তারা এটা পজ করে লিখে নিও, ঠিক আছে? দেখো, তারপরে অপশন কি বলছে? সুর। তাহলে এটার সঠিক অ্যান্সার কি? এটার সঠিক অ্যান্সার হচ্ছে ফ্রিকোয়েন্সি। সুর হচ্ছে কি? সুরের মাধ্যমে আমরা কি হয়, গলার স্বর আর বাদ্যযন্ত্রের মধ্যে পার্থক্য করতে পারি। ঠিক আছে? আর কি, সুরের মাধ্যমে কি হয়, আমরা গলার স্বর আর বাদ্যযন্ত্রের মধ্যে পার্থক্য করতে পারি। প্রশস্ততা কি বলে? প্রশস্ততা তোমাদেরকে বলেছিলাম যে পেন্ডুলামের ব্যাপারটা, একটা পেন্ডুলাম আছে, পেন্ডুলামটা দুলতে দুলতে এখানে চলে গেল, মানে পেন্ডুলামের স্থিতি এখন এরকম। তো কি বলছো, আবার পেন্ডুলাম এদিকেও চলে আসে, মানে এটা একটা মধ্যভাগ বলেছিলাম, এটা মধ্যভাগ, এটাকে কি বলা হয়? মধ্যভাগ বা গড় ভাগ। প্রথম দিন ক্লাসে বলেছিলাম, মনে করো। এটাকে কি বলে? মধ্যস্থিতি বা গড় স্থিতি। এবার কি বলেছে? প্রশস্ততা হলো মধ্যবিন্দু থেকে অন্তিম বিন্দু, সে এদিকেও হতে পারে আবার এদিকেও হতে পারে। কিভাবে? মধ্যবিন্দু থেকে অন্তিম বিন্দু অবধি হওয়া অধিক সরল, মানে কি, এখান থেকে একটা তো ডিস্টেন্স এখানে ট্রাভেল করছে, এই ডিস্টেন্সটাকে প্রশস্ততা বলে। ইংরেজি থেকে বলে অ্যামপ্লিটিউড। ঠিক আছে? তরঙ্গ দৈর্ঘ্য কি? তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কম্পনের সময় তরঙ্গ দ্বারা নির্ধারণ করা দূরত্ব। মানে কি, ধরো এটা একটা একটা কিছু কম্পন হচ্ছে, কম্পন তো এরকম। তো এই যে যে এখান থেকে যে শুরু হচ্ছে, এখান থেকে শুরু হলো, মানে এটা একটা কম্পন। এবার একটা কম্পন মানে কি,
এখান দিয়ে গেল, এখান থেকে এসে আবার এখানে চলে গেল, মানে এই ডিস্টেন্সটা যে ট্রাভেল করছে, এই ডিস্টেন্সটাকে কী বলে? তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, এটাকে কী বলে? তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য কী দ্বারা দেখানো হয়? ল্যামডা দ্বারা দেখানো হয়। পরীক্ষাতে প্রশ্ন আছে তরঙ্গ দৈর্ঘ্যকে কিসের দ্বারা দেখানো হয়? ল্যামডা দ্বারা দেখানো হয়। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। যেগুলো যেগুলো বলছি না সেগুলো সব পরীক্ষায় কিন্তু আসে, এগুলো তোমরা যখন বলছি তোমরা শুনে নিবে, পরে পজ করে লিখে নিবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, H2A2 প্লাস Cl দুটা অভিকারক মিলে 2HCl আর O2 মানে বিক্রিয়া অভিক্রিয়া হচ্ছে, বুঝলো তো? এই দুটো অভিকারক আছে, এটা হচ্ছে উৎপাদ। এই বিক্রিয়ায় H2O2 কি কাজ করে? একটি ক্ষার, একটি রিডিউসিং এজেন্ট, একটি অ্যাসিড, একটি এজেন্ট। দেখো ক্ষার তো হবে না, অ্যাসিডও হবে না, হয় রিডিউসিং এজেন্ট হবে, নয় অক্সিডাইজিং এজেন্ট। তো রিডিউসিং এজেন্টকে আমরা বলি বিজারণ। ঠিক আছে, রিডিউসিং এজেন্ট কী বলি? বিজারণ। ইংরেজিতে এটাকে বলে ইংরেজিতে কী বলে? রিডাকশান। অক্সিডাইজিং এজেন্টকে আমরা বলি জারণ। জারণকে ইংরেজিতে কী বলে? অক্সিডেশন। বিজারণে কী হয় বা রিডাকশানে কী হয়? বিজারণে কী হয়? বিজারণ হচ্ছে অক্সিজেন ত্যাগ করে, অক্সিজেনের ত্যাগ হয়। ঠিক আছে, আর কি? হাইড্রোজেনের গ্রহণ হয়, হাইড্রোজেন গ্রহণ করে। ও যদি অক্সিজেন ত্যাগ করে তাহলে বুঝে নিব যে হ্যাঁ বিজারণ হচ্ছে। যদি হাইড্রোজেন গ্রহণ করে তাহলে বুঝে নিব যে হ্যাঁ বিজারণ হচ্ছে। যদি ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে ভাবে বিজারণ হচ্ছে। ঠিক আছে, কিন্তু জারণে কি হয়? জারণে ঠিক এর উল্টো হয়। কি হয়? অক্সিজেন গ্রহণ করে, হাইড্রোজেন ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করে। ঠিক আছে, ইলেকট্রন ত্যাগ করে। এবার প্রশ্নটা দেখো কি বলছে, H2O2 প্লাস Cl2 থেকে 2HCl প্লাস O2 তৈরি হয়েছে। H2O2-র কী কাজ? দেখো H2 এখান থেকে এসে এখানে যুক্ত হয়ে গেছে। যুক্ত হওয়া মানে কি? যুক্ত হওয়া মানে বিজারণ। ঠিক, আর O2 আলাদা হয়ে যাচ্ছে। তো O2-র সাথে তো আমার সম্পর্ক না, যেহেতু এখানে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, তো মেনলি ফোকাস এখানে হাইড্রোজেনতে থাকবে। আর এই দুটো যাতে একসাথে মিলে একটা মানে কি বলবো, উম, মানে একটা তত্ত্বের মতো কাজ করছে আর কি। ঠিক আছে, তো সেই জন্য অক্সিজেনের তো এখানে আর কোনো গুরুত্ব নাই, যা এখানে হাইড্রোজেন গ্রহণ করে নিচ্ছে। এবার হাইড্রোজেন গ্রহণ করার মানে কি? বিজারণ। বিজারণ হলে সঠিক অ্যান্সার কি হবে? এটি একটি রিডিউসিং এজেন্ট। ঠিক আছে, দেখো আমি তোমাদেরকে বললাম, দেখো আমি তোমাদেরকে বললাম, মানে প্রশ্ন বলছে তোমাকে যে H2O2 প্লাস Cl2 মিলে HCl আর অক্সিজেনের নির্মাণ করছে। HCl কে কি বলে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড কোথায় থাকে? মানুষের পেটে। ঠিক আছে, মনে রাখবা এটা। HCl হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড কোথায় থাকে? মানুষের পেটে। ঠিক আছে, তো যাই হোক ওটা ব্যাপার না, মেন ব্যাপার দেখো কি বলেছে, H2O2 প্লাস Cl2 মিলে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর অক্সিজেন নির্মাণ হচ্ছে। অক্সিজেন নির্মাণ হচ্ছে তার মানে কি? অক্সিজেন ত্যাগ হয়ে যাচ্ছে, তাই না? এই দুটো যখন জুটছে তখন দেখো এই একটা পদার্থ মানে HCl অ্যাসিড তৈরি করছে, কিন্তু অক্সিজেনকে ত্যাগ করে দিচ্ছে। অক্সিজেন ত্যাগ করা মানে কি? অক্সিজেন ত্যাগ করা মানে বিজারণ। প্রথম পয়েন্ট আমরা পেয়ে গেলাম। দ্বিতীয় পয়েন্টে দেখো, যেটা তোমাদেরকে বললাম যে হাইড্রোজেন গ্রহণ করে। এই দুটো তত্ত্ব যখন অভিক্রিয়া করছে তখন HCl এর সাথে কেউ না, ক্লোরিনের সাথে কি হচ্ছে? এই তো ক্লোরিন, এই ক্লোরিনটা এখানে এসছে। এই ক্লোরিনের সাথে দেখো হাইড্রোজেন যুক্ত হয়েছে। এবার হাইড্রোজেন যুক্ত হওয়া মানে কি? হাইড্রোজেন গ্রহণ করছে। হাইড্রোজেন গ্রহণ করছে মানে কি? এটা বিজারণ। দ্বিতীয় পয়েন্ট। দুটোতেই আমাদের কি? আর বিজারণকে আমরা কি বলি? রিডিউসিং এজেন্ট। তার মানে আমার সঠিক অ্যান্সার কি হবে? একটি রিডিউসিং এজেন্ট। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বলছে নিচের কোনটি সীমারেখা উপাদান নয়?
পোলোনিয়াম নাকি সিলিকন নাকি বিসমথ নাকি বোরন? ঠিক আছে, দেখো সীমারেখা উপাদান কি? সীমারেখা উপাদান হচ্ছে উপাদান, উপাদান আর কি এখানে বলতে গেলে তত্ত্বের কথা বলা হয়েছে। ঠিক আছে, দেখো এই একটা হচ্ছে পিরিয়ডিক টেবিল। আমি যদি এটাকে পিরিয়ডিক টেবিল ধরি, এই হচ্ছে একটা পিরিয়ডিক টেবিল। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের একটা পিরিয়ডিক টেবিল। দেখো পিরিয়ডিক টেবিলে এটা হচ্ছে এস, এটা পি, এটা ডি, এটা এফ। ঠিক আছে, এই চারটা ভাগ থাকে। এবার যে সীমারেখা উপাদান, সেই সীমারেখা উপাদান হচ্ছে পি ব্লকে থাকে। ঠিক আছে, তাহলে আমি পি ব্লকটাই শুধু ধরছি, বাকিটা ছেড়ে দিচ্ছি, কারণ শুধু যেহেতু এখানে পি পি ব্লকের কথা বলা হয়েছে। পি ব্লক আর কিছুটা ডি ব্লকের মধ্যেও চলে আসে। ঠিক আছে, তো পি ব্লক যদি আমরা ধরি, এটা ধরো পি ব্লক, সীমারেখা উপাদান এখানে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে সীমারেখা উপাদান। সীমারেখা উপাদান এই জন্যই বলা হয় কারণ এইদিকে থাকে কি অধাতু, এদিকে কি থাকে অধাতু। সীমারেখার লাইনের ডান দিকে কি থাকে ধাতু, তাই তো? তার মানে সীমারেখা উপাদান যদি আমরা বলতে চাই, তাহলে সীমারেখা উপাদানের সব থেকে সঠিক বিশ্লেষণ কি হবে, যে ধাতু এবং অধাতুকে, ধাতু ধাতু এবং অধাতুকে, ধাতু এবং অধাতুকে ভাগ করা যে লাইন, ভাগ করা লাইনকে সীমারেখা লাইন বলে। ঠিক আছে, সীমারেখা লাইন ইংরেজিতে এটাকে বর্ডার লাইন বলা হয়। বর্ডার লাইনের ধাতুকে কি বলা হয়, উপধাতু হিসাবে দেখা হয়। উপধাতু হিসাবে এই জন্যই দেখা হয়, উপধাতুকে ইংরেজিতে কি বলে, মেটালয়েড। ঠিক আছে, উপধাতু হিসাবে এই জন্যই বলে এর মধ্যে ধাতুরও গুণ থাকে, এর মধ্যে অধাতুরও গুণ থাকে। যেমন কি সিলিকন। টোটাল আমাদের উপধাতুর সংখ্যা কটা, এটা মিটিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা তো তোমাদেরকে বোঝালাম। দেখো প্রথম আমি তোমাদেরকে বললাম যে বর্ডার লাইন মানে সীমারেখা। সীমারেখা হলো ধাতু এবং অধাতুকে ভাগ করা লাইন। ঠিক আছে, ধাতু আর অধাতুকে যে ভাগ করছে যে লাইন, তাকে সীমারেখা লাইন বলে। সীমারেখা লাইনের তত্ত্বকে উপধাতু বলা হয়। কি বলা হয়, উপধাতু। ইংরেজিতে এটাকে বলা হয় মেটালয়েড। ঠিক আছে, টোটাল উপধাতুর সংখ্যা কটা, উপধাতুর সংখ্যা মানে বর্ডার লাইনে যে সীমারেখাতে টোটাল কটা তত্ত্ব থাকে, টোটাল তত্ত্ব থাকে আটটা। আটটা উপধাতুর নাম কি, বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, তারপরে হচ্ছে অ্যাস্টাটিন, তারপরে হচ্ছে অ্যান্টিমনি, তারপরে টেলুরিয়াম। ঠিক আছে, তারপরে হচ্ছে পোলোনিয়াম। তাই তো, এই হচ্ছে আটটা, 1 2 3 4 5 6 7 8। এই আটটাকেই বর্ডার লাইনের উপাদান বলে। এবার দেখো তো এই বর্ডার লাইনের উপাদান মধ্যে কে নাই, পোলোনিয়াম আছে, তার মানে এটা হবে। সিলিকন আছে, বোরন আছে, নেই কে বিসমথ। বিসমথ হচ্ছে বর্ডার লাইনের উপাদান নয়। ঠিক আছে, তাহলে কি তোমাকে বললাম, তোমাকে আমি বললাম, দেখো তোমাকে আমি একটা জিনিস 2 3 বার করে কেন বলি বলো তো, যাতে তোমাদের মাথায় ঢুকে যায়। এতবার শুনতে 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 তোমরা তো যা পড়ার তো পড়াশোনা করেই নিয়েছো, এখন শুধু তোমাদের প্র্যাকটিস লাগবে। এবার প্র্যাকটিসের সাথে সাথে কি, একটা জিনিস তোমরা যত শুনতে থাকবা কিনা, তোমার পরীক্ষাতে যদি প্রশ্নটা আসে সঙ্গে সঙ্গে ক্যাচ করতে পারবা। ঠিক আছে, সেই জন্য আমি তোমাদেরকে একটা জিনিস 2 বার 3 বার করে বলি। তো যাই হোক,
কি বললাম তোমাকে এতক্ষণ ধরে? তোমাকে আমি এতক্ষণ ধরে আমি বললাম যে প্রশ্ন ছিল বর্ডার লাইনের উপাদান নয়। আমি তোমাকে বর্ডার লাইনকে বাংলায় বলে সীমারেখা। সীমারেখা সম্বন্ধে আমি তোমাকে বললাম, সীমারেখা এমন একটা লাইন যেটা ধাতু আর অধাতুকে ভাগ করে। এটা হচ্ছে পি ব্লকে থাকে আর কিছুটা পরিমাণ ডি ব্লকে থাকে, ঠিক আছে? বেসিক্যালি 95% পি ব্লকে থাকে। সীমারেখার তত্ত্বকে উপধাতু বলা হয়। মোট উপধাতুর সংখ্যা হচ্ছে 8টি। 8টার মধ্যে কি বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, অ্যাস্টাটিন, অ্যান্টিমনি, টেলুরিয়াম আর পোলোরিয়াম, ঠিক আছে? এবার প্রশ্নে আমাদেরকে বলছে নিচের কোনটি সীমারেখা উপাদান নয়? পোলোনিয়াম আমরা দেখলাম যে বর্ডার লাইনে থাকে, মানে এটা কি উপধাতু। উপধাতু মানে কি মেটালয়েড। সিলিকনও একটা মেটালয়েড, বোরনও একটা মেটালয়েড, কিন্তু বিসমাথ কোনো মেটালয়েড নয়। তার মানে কি অপশন হবে কি বিসমাথ হবে আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে? আরও কিছু কিছু জিনিস যেগুলো পরীক্ষাতে তোমাদের আসে সেগুলো হচ্ছে লিখে নাও, শুনে নাও, তোমরা পরে লিখে নিবে, ঠিক আছে? যদি বলে যে পোলোনিয়ামের ব্যাপারে যদি আমরা বলি, পোলোনিয়াম হচ্ছে কি মানব নির্মিত সব থেকে প্রথম তত্ত্ব। মানে কি মানুষ সবার প্রথমে যে ধাতুটা বা তত্ত্বটা আবিষ্কার করে, মানে যে উপধাতু আবিষ্কার করে, সেটা হচ্ছে কি পোলোনিয়াম। মানে মানব নির্মিত মানব নির্মিত প্রথম তত্ত্ব। মানব নির্মিত প্রথম তত্ত্ব কি পোলোনিয়াম। পোলোনিয়ামের সব থেকে বেশি সমস্থানিক পাওয়া যায়। সমস্থানিক পোলোনিয়ামে কি সব থেকে বেশি সমস্থানিক সব থেকে বেশি পাওয়া যায়, ঠিক আছে? সিলিকনকে কি বলে? সিলিকন হচ্ছে অর্ধচালক। আমাদের যে ব্যাটারি মানে সিমে, তারপর হচ্ছে সোলার প্ল্যানেট বলছি, সোলার যে উপরে হয় না, বিদ্যুতের জন্য লাগানো হয় সোলার প্লেট, ওটা হচ্ছে সিলিকনের তৈরি। অর্ধচালক, সিলিকন হচ্ছে অর্ধচালক। বোরন কি? বোরন তাও অকার্বনিক গ্রাফাইট, অকার্বনিক গ্রাফাইট, ঠিক আছে? কার্বনিক বেনজিন, কার্বনিক বেনজিন, কার্বনিক বেনজিন আর হচ্ছে বোরিক অ্যাসিড। বোরিক অ্যাসিড মানে বুঝো, যেটা ক্যারাম খেলার সময় ব্যবহার করা হয়। বোরিক অ্যাসিড, এই তিনটা হচ্ছে বোরন দিয়ে তৈরি হয়। তার মধ্যে সব থেকে মেনলি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বোরিক অ্যাসিড। এটা হচ্ছে পরীক্ষাতে দেয় যে যদি গাছে বোরনের পরিমাণ কমে যায় তাহলে সেটার মানে কমতিটাকে পূরণ করার জন্য কি ব্যবহার করা হয়? অ্যান্সার হবে বোরিক অ্যাসিড, ঠিক আছে? বোরিক অ্যাসিড বা বোরিক পাউডার, যেটাই তুমি বলো। তাহলে বোঝাতে পারলাম কি হলো পোলোনিয়াম সম্বন্ধে কি বললাম। পোলোনিয়াম হচ্ছে মানব নির্মিত প্রথম তত্ত্ব। পোলোনিয়ামের সমস্থানিকের সংখ্যা সব থেকে বেশি। সিলিকনকে আমরা অর্ধচালক হিসেবে থাকি। সিলিকনকে আমরা সোলার প্লেট, তারপর মোবাইলে যে সিমে যে সোনালি কালারের দেখো, ওটাকে মানে সিলিকন দিয়ে তৈরি হয়। আর বোরন কি? বোরন হচ্ছে অকার্বনিক গ্রাফাইট, কার্বনিক বেনজিন আর বোরিক অ্যাসিডের নির্মাণ করে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। বলছি গতির প্রথম সমীকরণের সম্পর্কে দেখা যায়। কি দেখা যায়? মানে গতির প্রথম সমীকরণটিতে এর মধ্যে কার সম্পর্ক দেখা যাবে, ঠিক আছে? দেখো, গতির সমীকরণ তো প্রথমে তোমাকে বলেছি, গতির সমীকরণ দিয়েছিল কে? গতির সমীকরণ দিয়েছিল গ্যালিলিও। গ্যালিলিও গ্যালিলিও তিনটা সব সমীকরণ দিয়েছিল। প্রথম সমীকরণ হচ্ছে ভি সমান সমান ইউ প্লাস এটি। দ্বিতীয় দিয়েছিল এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তৃতীয় দিয়েছিল ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এবার তোমাকে যদি সমীকরণের সম্পর্ক বের করতে বলে, কি না, সম্পর্ক যদি বের করতে বলে তাহলে তুমি কি করবা? নিজের মনে থেকেই ইউ আর এ কে হচ্ছে কেটে দিবা, বুঝলে তো? ইউ আর এ কে কেটে দিবা। যেমন প্রথম সমীকরণ দেখো, আমি ইউ আর এ কে কেটে দিলাম, তাহলে কি প্রথম সম্পর্ক কিসের দেখাচ্ছে? বেগ আর সময়।
দেখো বেগ সময় কোথায় আছে, অপশন নাম্বার বি। এটা তো তোমার অ্যান্সার বের। দ্বিতীয়টাতেও তুমি বের করতো, যদি এখানে প্রথম সমীকরণ না দিয়ে যদি বলতো যে গতির দ্বিতীয় সমীকরণটিতে এদের মধ্যে কিসের সম্পর্ক দেখা যায়, ওই তোমাকে বললাম নিজের মন থেকে ইউ আর এ কেটে দাও, থাকলো কি এস আর টি। এস এখানে কি অবস্থা, এস এখানে সরণকে বলে, ঠিক আছে, সরণকে এখানে অবস্থান বলছে, অবস্থান, আর টি হচ্ছে সময়। তার মানে কি তোমাকে গতির দ্বিতীয় সমীকরণ কিসের সম্বন্ধে বলছে, সরণ আর সময়। এরকমভাবে যদি আমি গতির তৃতীয় সমীকরণ থেকে সম্পর্ক বার করতে পারি, তাহলে কী হতে পারে, নিজের মন থেকে এ আর ইউ কেটে দিলাম, থাকলো কি বেগ আর সরণ। তাহলে দ্বিতীয় সরণ আমাদের কি বলছে, বেগ আর অবস্থান। যেহেতু এখানে অবস্থান লাগা আছে তাই অবস্থান লিখলাম, কিন্তু এটা মেনলি হচ্ছে সরণ, ঠিক আছে, বোঝাতে পারলাম? তো আমি কি বললাম, আমি প্রথমে বললাম, প্রথমে আমি না, প্রথমে প্রশ্ন বললো, প্রশ্ন কি বললো, যে গড়ির সরি গতির প্রথম সমীকরণের সম্পর্ক কার মধ্যে দেখা যায়, প্রথম সমীকরণটিতে এর মধ্যে কার সম্পর্ক দেখা যায়, অবস্থান এবং সময়, বেগ ও সময়, অবস্থান ও বেগ, বেগ ও ত্বরণ। আমি তোমাকে কি করলাম, গতির সমীকরণ কে দিয়েছিল, গতির সমীকরণ দিয়েছিল গ্যালিলিও। তিনি তিনটা সমীকরণ দিয়েছিলেন, ভি সমান সমান ইউ প্লাস এটি, এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এক্স। এবার তোমাকে সম্পর্ক বার করার জন্য তুমি ইউ আর এ কে নিজের মন থেকে কেটে দিবে। আমি এখানে ইউ আর এ কে কেটে দিলাম, থাকলো কি বেগ আর সময়। তার মানে গতির প্রথম সমীকরণ বেগ ও সময় সম্পর্কে আমাদেরকে বলে। যদি তোমাকে পরীক্ষায় জিজ্ঞাসা করতো যে দ্বিতীয় সমীকরণটিতে কার মধ্যে সম্পর্ক দেখায়, তো দ্বিতীয় সমীকরণে তোমার দেখো ইউ আর এ কে আমি নিজের মনে থেকে কেটে দিলাম, থাকলো কি এস আর টি। এখানে টি হচ্ছে সময়, এস হচ্ছে সরণ, কিন্তু কোশ্চেনে অবস্থান যদি দেওয়া থাকে তো অবস্থান মারবে, যদি স্থিতি দেওয়া থাকে তাহলে স্থিতি মারবে, আর যদি সরণ দেওয়া থাকে তো সরণ মারবে। তা গতির দ্বিতীয় সমীকরণ তোমাকে কিসের সম্বন্ধে বলছে, সরণ আর সময় সম্বন্ধে। গতির তৃতীয় সমীকরণ তোমাকে কি ব্যাপারে বলছে, তৃতীয় সমীকরণের সূত্র হচ্ছে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এক্স। ভি স্কোয়ার এখান থেকে আমি তোমাকে কী বললাম, ইউ আর এ কিন্তু নিজের মন থেকে কেটে দিবে, ইউ আর এ কে আমি কেটে দিলাম, পড়ে থাকলো কি এখানে সরণ, এখানে বেগ। তার মানে তৃতীয় সমীকরণ আমাকে কিসের সম্বন্ধে বলছে, বেগ আর অবস্থান সম্বন্ধে, বা বেগ আর স্থিতি সম্বন্ধে, বা বেগ বা এবং মানে সরণের সম্বন্ধে। প্রশ্ন তো পরীক্ষায় যেরকম তোমাদের কোশ্চেন থাকবে সেরকমভাবে বলে দিলাম। আর এই তিনটাই মেনলি থাকে, হয় সরণ থাকবে, নয় স্থিতি থাকবে, নয় অবস্থান থাকবে, তিনটার মানেই এক, তিনটার মানে এখানে এস ধরা হয়, ঠিক আছে, তিনটার মানেই এস। চলো নেক্সট কোশ্চেন, বলছে যৌন প্রজননে পিতামাতা অবদান রাখে কি সমস্ত জিনের, অর্ধেক জিনের, এক চতুর্থাংশ জিনের, নাকি তিন চতুর্থাংশ জিনের? তো দেখো প্রথম তো আমাদের ব্যাপার যেটা জানতে হবে যে একটা মানুষ, সে ছেলে হোক আর মেয়ে হোক, তার মধ্যে 23 জোড়া, তার মধ্যে কি 23 জোড়া ক্রোমোজোম থাকে। একটা ছেলে আর এবং মেয়ে দুজনের মধ্যেই হচ্ছে কি থাকে, 23 জোড়া ক্রোমোজোম থাকে। 23 জোড়া মানে কত, 46টা। এই 46টার মধ্যে যদি আমি ছেলেদের বলি, আমি ধরো ছেলেদের বলি, তাহলে ছেলেদের মধ্যে কি থাকে, 22টা থাকে অটোসোম, একটা থাকে, আর এক জোড়া থাকে অলসোম। এই অলসোমই হচ্ছে লিঙ্গ নির্ধারণ করে, ঠিক আছে। আর মেয়েদের মধ্যে কি থাকে, মেয়েদের মধ্যে থাকে 22 জোড়া অটোসোম আর এক জোড়া অলসোম। এখানে অলসোম মেয়েদের মধ্যে কি থাকে, এক্স আর এক্স, ছেলেদের মধ্যে কি থাকে এক্স আর ওয়াই, ঠিক আছে। এবার একটা ছেলে মেয়ের মানে মাধ্যমে যখন একটা সন্তানের জন্ম হয়, ধরো একটা ছেলে আর মেয়ের মাধ্যমে একটা সন্তানের জন্ম হচ্ছে, সেই সন্তানের মধ্যে তো 23 জোড়া থাকবে, তাই তো। এবার 23 জোড়া কীভাবে নিবে, এই ছেলেদের থেকে অর্ধেক আর মেয়ের থেকে অর্ধেক, এই দুটো নিয়ে একটা সন্তানের নির্মাণ হয়, ঠিক আছে, একটা সন্তানের নির্মাণ হয়। এবার এই সন্তান ছেলে হবে না মেয়ে হবে তুমি কি করে বুঝবা,
ধরো ছেলেদের, মেয়েদের কি আছে, মেয়েদের তো ফিক্স 22 + x + y, 22 + x আর x, 22 আর x, ঠিক আছে। এখান থেকে আমি একটা নিলাম, কারণ আমাকে তো এক জোড়ার পুরো নিতে হবে কিনা। 22 + x নিলাম। এবার ছেলেদের মধ্যে থেকে যদি 22 + x যদি এটা আসে, তাহলে যে সন্তান তৈরি হবে সেটা হবে মেয়ে। আর যদি মেয়েদের থেকে তো 22 + xই আসবে। আবার ছেলেদের থেকে যদি 22 + y আসে, 22 + y, তাহলে কি হবে, 22 + xy হবে। 22 + xy কাদের মধ্যে থাকে, ছেলেদের মধ্যে। মেয়েদের মধ্যে কি থাকে, বা এই দুটো যদি যোগ মানে মিলে একসাথে, তাহলে কি তৈরি হবে, 22 + xy। এটাও কিন্তু জোড়াতে, তুমি যদি হিসাব করো, দেখো 22 22 44, আর এক্স এক্স, একটা এক্স মানে দুটো এক্স, কত হলো 46 জোড়া, বুঝলো কি না। তার মানে কি বলছে, যৌন প্রজননে অবদান রাখে কটা, সমস্ত জিন রাখে না, কটা রাখছে, এর অর্ধেক আর এর অর্ধেক, তার মানে সঠিক অ্যান্সার কি, অর্ধেক জিন, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। বলছে নিচের কোন বিবৃতিটি ব্যবহার করা ভুল হবে। প্রথম কি বলছে, একটা তত্ত্বের একটা মোল, একটা যৌগের একটা মোল, একটা তত্ত্বের একটা পরমাণু, একটা যৌগের একটা পরমাণু। তো এখানে মোট মানে মোটের উপর কথা হচ্ছে কি, তত্ত্ব, পরমাণু আর যৌগ নিয়ে এখানে খেলা আছে। তো আমাকে প্রথমে তত্ত্ব, পরমাণু আর যৌগ কি সেটার ব্যাপারে আমি জেনে নিই। দেখো, তত্ত্ব আমি যদি বলি, তত্ত্ব কি, তত্ত্ব, তত্ত্বকে ইংরেজিতে বলে এলিমেন্ট, ঠিক আছে, আমি শর্টকাটে লিখছি তত্ত্বকে এলিমেন্ট বলে। এলিমেন্ট কি হয়, একরকম পরমাণু দিয়ে তৈরি হয়, একরকম পরমাণু। একরকম পরমাণু কি হিসাবে তুমি তৈরি করবে, ধরো এটা একটা তত্ত্ব, ঠিক আছে, এর মধ্যে যে পরমাণু আছে, এই একটা পরমাণু, এইসব যে পরমাণু আছে, এই পরমাণুগুলো একরকমই থাকবে। এ- একরকম মানে কি, এ থাকে তো এ, বি থাকে তো বি, সি থাকে তো সি, ঠিক আছে, এরকম একই রকম যা থাকবে একই রকম হয়, এ তো সম্পূর্ণ এ, বি তো সম্পূর্ণ বি। এর হচ্ছে তুমি উদাহরণ দিলে বুঝতে পারবা, যেমন তুমি ধরে নাও অক্সিজেন, অক্সিজেন দেখো শুধু ওর আছে, তার মানে কি, এটা একটা তত্ত্ব। কীভাবে বুঝলে, কারণ এটা যদি অক্সিজেন হয়, এর মধ্যে শুধু ওই আছে, আর আলাদা কোনো কিছু না। দ্বিতীয় হচ্ছে কার্বন, হাইড্রোজেন, তারপর হচ্ছে লিথিয়াম, বেরিলিয়াম, নাইট্রোজেন, তুমি যাই বলবে এগুলো সব মানে পর্যায় সারণীতে যেগুলো আছে, তত্ত্ব আছে, ধাতু, অধাতু, উপধাতু, এগুলো সব হচ্ছে মানে একই রকম পরমাণু দিয়ে তৈরি হয়, ঠিক আছে। পরমাণু কি, যদি আমি পরমাণু সম্বন্ধে বলি, যে পরমাণু কি, পরমাণু, পরমাণু হচ্ছে তত্ত্বের সবচেয়ে ক্ষুদ্রতম কণ, তত্ত্বের সব থেকে ক্ষুদ্রতম কণ। ক্ষুদ্রতম মানে বোঝো তো, সব থেকে ছোট, ছোট কণ মানে তোমাদেরকে কিভাবে বোঝায়, দেখো এটা একটা, ধরো এটা একটা তত্ত্ব, এর ভিতরে এলিমেন্ট আছে, ঠিক আছে। এবার এখান থেকে তুমি হচ্ছে এই একটা এলিমেন্ট বার করে নাও, এই হচ্ছে একটা এলিমেন্ট, এটা যেটা বার করলাম, এটাই হচ্ছে পরমাণু, ঠিক আছে, এটাকেই পরমাণু বলে। পরমাণুকে ইংরেজিতে কি বলে, অ্যাটম, ATOM, অ্যাটম। মানে বুঝতে পারলাম তো, এটা একটা তত্ত্ব, তত্ত্বের মধ্যে যতগুলো পরমাণু আছে, সেই পরমাণু মানে তত্ত্বের সূত্র, এই তো এতগুলো পরমাণু আছে, তো এগুলো সব মিলিয়ে একটা তত্ত্ব তৈরি হচ্ছে। এর ভিতরে এটা পুরো মিক্স আছে। এখান থেকে আমি যদি চাই কি না, এই একটা পরমাণুই বার করে নিলাম, একটা পরমাণু, দুটো পরমাণু, এই তিনটা পরমাণু, এগুলো বার করে নিচ্ছি। তার মানে কি, তত্ত্বের সব থেকে মানে ক্ষুদ্রতম কণ, মানে এই সব থেকে যে ছোট ভাগটা, এটাকেই পরমাণু বলছে। বুঝতে পারলাম। এরপরে হচ্ছে যৌগিক। দেখো যৌগিকের কথা এখানে বলা আছে, যৌগকে আমরা ইংরেজিতে বলি কি, কম্পাউন্ড, ঠিক আছে, যৌগকে আমরা ইংরেজিতে কি বলি, কম্পাউন্ড। যৌগ যৌগ কিভাবে তৈরি হয়, যৌগিক হচ্ছে একের অধিক পরমাণু, মানে কি বলে, একের
অধিক তত্ত্ব দিয়ে তৈরি বলি। একের অধিক তত্ত্ব দিয়ে তৈরি পদার্থকে তৈরি পদার্থ পদার্থকে কি বলে? যৌগিক বলে। যৌগিকে একের অধিক তত্ত্ব মানে কি? যেমন জল। তুমি যদি জল ধরে নাও, জলের মানে সূত্র কি? H2O। এখানে দেখো ও একটা হচ্ছে তত্ত্ব, এইচ হচ্ছে একটা তত্ত্ব, তার মানে কি একের বেশি অধিক আছে। যৌগিক মানে মনে রাখবা যে যৌগিকের মধ্যে যে তত্ত্ব আছে বা যে পরমাণু আছে, তুমি যাই বলো, সেটা কিন্তু একের বেশি আছে, একটাই নাই বা এক রকমের নাই। এখানে দেখো হাইড্রোজেন যেরকম, দেখো দুটো হাইড্রোজেন আছে, অক্সিজেন একটা আছে, তার মানে কি সে একটাও মানে একের অধিকই থাকবে অলওয়েজ। ঠিক আছে। আর যদি মোল বলি, ধরো আমি তোমাকে বললাম এখানে দেখো মোল বলা আছে। মোল কি? ধরো এইখানে একটা তত্ত্ব আছে, তো এটা ধরো একটা তত্ত্ব, এর মধ্যে এলিমেন্ট আছে, এর মধ্যে এলিমেন্ট মানে সরি এর মধ্যে পরমাণু আছে। তো এখানে যতগুলো পরমাণু আছে সেটার সংখ্যাকে বলে মোল। সেটা পরমাণুর সংখ্যাকে বলে মোল। ঠিক আছে। পরমাণুর সংখ্যা, পরমাণু সংখ্যাকে মোল বলে। ঠিক আছে, বুঝতে পারলাম। তার মানে ধরো কি বললাম, তত্ত্ব কি? তত্ত্ব হচ্ছে একই রকম পরমাণু দিয়ে তৈরি। পরমাণু কি? তত্ত্বের সূক্ষ্মতম কণ। সূক্ষ্মতম কণ তোমার কী বললাম, এটা ধরো একটা তত্ত্ব, এর ভিতরে পরমাণু আছে, মানে এর ভিতরে তো কিছু জিনিস ফিল করা থাকবে। মেনলি এটাই তোমাকে বলছি, যেটা এর ভিতরে যখন কিছু ফিল করা থাকবে, সেখান থেকে সব থেকে ছোট যে ভাগটা তাকে হচ্ছে পরমাণু বলে। ঠিক আছে। যৌগ কাকে বলে? একের অধিক তত্ত্ব দিয়ে তৈরি, মানে একটা যেমন যৌগ বলতে কী বললাম, জল, জলের সংকেত কি? H2O, মানে কি দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন যখন মিলবে তখন জলের নির্মাণ হবে। হাইড্রোজেন একটা কি? তত্ত্ব। অক্সিজেন কি? একটা তত্ত্ব। দুটো মিলছে, একের অধিক মিলছে যখন হাইড্রোজেন এখানে দুটো আছে। মোল কি? এই একটা তত্ত্বের মধ্যে তো পরমাণু থাকছে, সেই পরমাণু কতগুলো পরমাণু দিয়ে তৈরি হচ্ছে তাকে মোল বলে। ঠিক আছে। এবার ধরো প্রশ্ন চলে আসে। প্রশ্ন কি বলছে? একটি তত্ত্বের একটি মোল, ঠিক? একটি তত্ত্বের একটি মোল হয়, কারণ একটি তত্ত্ব আছে, তত্ত্বের মধ্যে যে পরমাণু সংখ্যা আছে তাকে আমরা মোল বলছি। তার মানে কি একটা তত্ত্বের একটাই মোল হয়। বলছে একটি যৌগিকের একটা মোল। হ্যাঁ, সেম ব্যাপার। একটি যৌগিক কি? H2O একটা, H2O ধরো একটা, H2O ধরো একটা যৌগিক, কিন্তু এর মধ্যে দুটো যৌগিক আছে, দুটো জল আছে প্লাস এক আছে, মানে তিনটা ওখানে তত্ত্ব আছে। এই তিনটা তত্ত্বের মধ্যে যদি একসাথে মিক্স করি, তিনটা তত্ত্বের মধ্যে তো পরমাণু আছে, সেই পরমাণুর সংখ্যাটাকে মোল বলে। তার মানে কি একটা যৌগের একটা মোল, এটাও ঠিক। তারপর বলছি একটি তত্ত্বের একটি পরমাণু, ঠিক? একটি তত্ত্ব কি বললাম, একটা তত্ত্ব আছে, এই একটা তত্ত্বের মধ্যে অনেক ছোট ছোট কণা আছে যাদেরকে আমরা পরমাণু বলি। তার মানে কি এই তত্ত্ব কি বলছি, একই রকম পরমাণু দিয়ে তৈরি, তার মানে কি একটি তত্ত্বের একটি পরমাণুই হবে। ঠিক। বলছে একটি যৌগের একটি পরমাণু, না এটা ভুল। কেন? জল একটা যৌগিক, যৌগিকের দেখো তো একটা তত্ত্বের কি একটাই পরমাণু আছে? এখানে দুটো আছে, হাইড্রোজেন দুটো, অক্সিজেন দুটো, তার মানে কি এটা ভুল। বোঝাতে পারলাম? চলো নেক্সট কোশ্চেন। এটা যারা তোমরা বুঝে গেছো তারা তো খুবই ভালো ব্যাপার, আর যারা বোঝোনি তারা হচ্ছে একবার মানে ভিডিওটা একবার পেছনে থেকে গিয়ে আবার ভালো করে দেখে নিবে, তা তুমি বুঝতে পারো। আর এখানে আমি পরীক্ষাতে যা যা তোমাদেরকে জিজ্ঞেস করেন আমি প্রত্যেকটা পয়েন্ট তোমাদেরকে হাইলাইট করে বললাম। ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। বলছে নিচের কোনটি জীব পুনরুৎপাদ পুনরুৎপাদন এবং মুকুলন, মুকুলন মানে বাডিং, মানে এখানে বলছে রিজেনারেশন আর বাডিং দ্বারা প্রজনন করতে পারে? ইস্ট নাকি প্লাজমোডিয়াম না প্ল্যানেরিয়া না হাইড্রা? দেখো এখানে হচ্ছে হাইড্রা হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে। হাই দেখো নিচের কোন জীব পুনরুৎপাদন এবং মুকুলন দ্বারা প্রজনন করতে পারে? এইসব যে যারা যেসব জনন আছে না, এরা প্রত্যেকে হচ্ছে অযৌন জনন করে। অযৌন জনন সম্বন্ধে তোমাদেরকে আগের দিন বলেছিলাম। অযৌন জনন কি? ও যৌন জনন, তাই তো। অযৌন জনন তোমাকে বললাম যেখানে একটাই লিঙ্গ ভাগ নেয়। একটা লিঙ্গ সেন্স এটা ছিল যে যারা এখানে ভাগ নিচ্ছে তাদের কি পুরো শরীরটাই হতে পারে লিঙ্গ,
কি যেমন অ্যামিবা কি, অ্যামিবার পুরো শরীরটাই লিঙ্গ, আর পুরো শরীরটাই শরীর, আর পুরো শরীরটাই পেট, এরকম একটা ব্যাপার। ঠিক আছে? তো অযৌন জনন যদি আমি বলি, যে মানে অযৌন প্রজননে কি সেক্স সেলের নির্মাণ হয় না, ঠিক আছে? সেক্স সেল, সেক্স সেলের নির্মাণ হয় না, ঠিক আছে? এবার যে সেক্স সেলের নির্মাণ হয় না, সেই জন্য এদের শরীর কি, মানে মহিলা আর পুরুষ, সেক্স সেলের নির্মাণ না হওয়ার জন্য এদের শরীর মহিলা বা পুরুষ রূপে, মানে কি বলবো, এ, বিকশিত হয় না, ঠিক আছে? মহিলা বা পুরুষ হতে পারে না। তো এদেরও তো মানে বংশবৃদ্ধি বাড়াতে হবে। এবার বংশবৃদ্ধি বাড়ানোর জন্য এরা কি করে, এরা 4 রকম প্রক্রিয়ার হচ্ছে ব্যবহার করে। 4 টা প্রক্রিয়া কি? প্রথম প্রক্রিয়া যেটা হচ্ছে আমরা বলবো বিখণ্ডন, বিখণ্ডন, ঠিক আছে? বিখণ্ডন। দ্বিতীয় হচ্ছে মুকুলন, যেটাকে বললাম, এটাকে উদয়ীমান অনেকে বলে, ইংরেজিতে বলে কি বাডিং, মুকুলন। তৃতীয় হচ্ছে উদ্ভিজ্জ বিস্তার, ঠিক আছে? উদ্ভিজ্জ বিস্তার। আর 4 নম্বর হচ্ছে পুনর্জন্ম। 4 নম্বর কি? পুনর্জন্ম। দেখো, দ্বিবিখণ্ডন আমার 2 রকম হয়। একটা মানে বিখণ্ডন 2 রকমের হয়। একটা হচ্ছে দ্বিবিখণ্ডন, আর একটা হচ্ছে বহু বিখণ্ডন। দ্বিবিখণ্ডনে কি হয়, একটা শরীর থেকে 2টো ভাগ হয়ে যায়, 2টো ভাগ হয়ে মানে নতুন জীবের তৈরি হয়, নতুন জীবের নির্মাণ হয়ে যায়, বা নতুন সন্তানের জন্ম হয়, এটাও বলতে পারো। তো এখানে এই দুটো কী কে হবে, একটা হচ্ছে অ্যামিবা, একটা হচ্ছে অ্যামিবা, একটা হচ্ছে জীবাণু, একটা হচ্ছে জীবাণু। বহু বিখণ্ডনে কি হয়, বহু বিখণ্ডনে নিজের শরীরের মানে 2 এর বেশি 4-5টা টুকরো করে নেয়, ঠিক আছে? ওটাকে বহু বিখণ্ডন বলে। এটার উদাহরণ যদি আমি তোমাকে বলি তাহলে কি বলবো? প্লাজমোডিয়াম, 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 ঠিক আছে? দেখো, মুকুলন কি হয়, মুকুলন হয় যেমন তোমরা দেখেছো গাছে ফুলের কুঁড়ি উঠে, যেরকম ফুলের কুঁড়ি ফোটে, ওরকমই হচ্ছে এরকম, মানে এইসব জীবের গায়ে কুঁড়ির মতো একটা অংশ বেরিয়ে যায়। এবার ওটা কি ধীরে 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 বড় হয়, দিয়ে বড় হতে হতে কি হয়, একটা সময়ে গিয়ে যে মানে শরীরটা যেহেতু মুকুলের মতো বাড়ছে, তো বা কুঁড়ির মতো বাড়ছে, গিয়ে বড় হয়ে যায়, দিয়ে যখন মানে বেশি ওয়েট হয়ে যায় নিজেই ভেঙে যায়। এবার নিজে যখন ভেঙে যখন নিচে পড়ে যায়, সেখান থেকেই একটা জীবের নির্মাণ হয়ে যায়। তো এটাকেই বলে এই মুকুলন। মুকুলন কে কে করে? মুকুলন করে 1 নম্বর করে হাইড্রা, আর একটা করে হচ্ছে ইস্ট, ঠিক আছে? একটা করে ইস্ট, এ দুজন হচ্ছে মুকুলন করে। উদ্ভিজ্জ বিস্তার, উদ্ভিজ্জ বিস্তারকে ইংরেজিতে বলে ভেজিটেটিভ, ভেজিটেটিভ, ঠিক আছে? উদ্ভিজ্জ বিস্তারে কি হয়, উদ্ভিজ্জ বিস্তারে তুমি যে কোনো একটা গাছ আছে, ওই গাছটাকে তুমি যে কেটে, ওর ডাল কেটে যদি মাটিতে পুঁতে দাও, ওখান থেকে নতুন গাছের নির্মাণ হয়ে যাবে, ঠিক আছে? এটাকে উদ্ভিজ্জ বিস্তার বলে। যেমন হচ্ছে তুমি যদি গোলাপ ফুলের গাছকে নিয়ে নাও, গোলাপ, 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 তুমি যেমন গোলাপ ফুলকে নিয়ে নাও, গোলাপ ফুলে তুমি ডাল কাটবা, কেটে দেওয়ার মাটিতে পুঁতে দিবা, দেবো, ওখান থেকে গাছ তৈরি হয়ে যায়, ঠিক আছে? তো গোলাপ ফুল না, অনেক রকমই গাছ আছে, জবা ফুলের গাছ, জবা ফুলের ডাল তুমি ভেঙে নিবা, দিয়ে পুঁতে দিবা, দেবা, তোমার গাছ বেরিয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে আলু। আলু যখন চাষিরা চাষ করে, আলু কাটে, ঠিক আছে? আলু ছোটো ছোটো, আমরা যেরকম রান্নার আলু বের করি, সেরকম রান্নার আলুর মতো আলু কাটে, সেগুলো জমিতে ছড়িয়ে দেয়। বা অনেক সময় দেখবা আলুর মধ্যে থেকে মানে ছোটো ছোটো গাছের মতো বেরিয়ে যায় না, একটু গুটি 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 গুটি, ওই আলুগুলো কেটে হচ্ছে মাটিতে পুঁতে দেয়, ওখান থেকে আলুর গাছ বেরিয়ে যায়। এটাকে উদ্ভিজ্জ বিস্তার বলে। আর যদি তুমি উদাহরণ নিতে চাও তাহলে হচ্ছে আখ। আখ বোঝো তো তোমরা, সুগার ক্যান যাকে বলে, আখ। আখকেও আখের দেখবা তুমি মানে আখের যে ডান্ডাটা হয়, ওই ডান্ডার মধ্যে দেখবা শিকড় শিকড়ের মতো লেগে থাকে, ওই শিকড়ের ভাগটাকে কেটে যখন মাটিতে পুঁতে দেওয়া হয় কি না, ওখান থেকে নিজে নিজেই গাছ বেরিয়ে যায়। এটাকে কি বলে? উদ্ভিজ্জ বিস্তার। পুনর্জন্ম, পুনর্জন্মতে কি হয়, পুনর্জন্মতে হচ্ছে একটা জীব আছে, ধরো একটা জীব,
এই একটা জীবকে নিজের এরকম ধরো সব ৪-৫টা ভাগে ভাগ হয়ে গেল। এবার ভাগ হয়ে সব ভাগগুলো হারিয়ে যায়, ঠিক আছে? বহু বিখণ্ডনে কি হয়? বহু বিখণ্ডনেও সেম জিনিস হয় যে একটা জীব থেকে ৪-৫টা ভাগ হচ্ছে কিন্তু তারা হারিয়ে যায় না, তারা কাছাকাছি থাকে। কিন্তু পুনর্জন্মতে কি হয়? এই যে ৪-৫টা ভাগ হচ্ছে, সেই ৪-৫টা ভাগ হারিয়ে যায়। এবার হারিয়ে গিয়ে যে ভাগগুলো হয়েছিল সেই ভাগগুলো কি একটা জীবের নির্মাণ করে, ঠিক আছে? ওটাকেই পুনর্জন্ম বলে। কিন্তু তুমি এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এখানে একজন আছে যে ২ রকম প্রজনন করছে। পুনর্জন্মটা সরি পুনর্জন্ম যদি বলি তাহলে কি হচ্ছে হাইড্রা। পুনর্জন্ম উদাহরণ হচ্ছে হাইড্রা, ঠিক আছে? এবার তুমি হাইড্রাকে দেখো, এখানেও প্রজনন করছে, মুকুলনও প্রজনন করছে। তার মানে কি হাইড্রা হচ্ছে এমন একটা জীব বলতে পারো যে ২ রকমভাবে প্রজনন করতে পারে। ২ রকম প্রজনন কি? প্রথম হচ্ছে মুকুলন, যাকে আমরা ইংরেজিতে বলি বার্ডিং। দ্বিতীয় হচ্ছে পুনর্জন্ম, যাকে আমরা ইংরেজিতে বলি রিজেনারেশন। এবার প্রশ্নতে আসো। প্রশ্নতে দেখো তোমাদের কি বলছে যে নিচের কোন জীব পুনরুৎপাদন এবং মুকুলন মানে রিজেনারেশন এবং বার্ডিং দ্বারা প্রজনন করতে পারে? সে হচ্ছে কি হাইড্রা। হাইড্রা কিভাবে করে? হাইড্রা করে হচ্ছে মুকুলন দ্বারা, আর হচ্ছে পুনরুৎপাদন। ইস্ট কি বললাম? ইস্ট তোমাকে বললাম কি বিখণ্ডন। প্লাজমোডিয়াম কি বিখণ্ডন কিন্তু বহু বিখণ্ডন, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। বলছে গোলাকার আয়নার প্রতিফলিত পৃষ্ঠের কেন্দ্রকে কি বলা হয়? মেরু, ব্যাসার্ধ, বক্রতা কেন্দ্র না ফোকাস? এর সঠিক অ্যান্সার হচ্ছে কি মেরু। মেরু হচ্ছে সঠিক অ্যান্সার। মানে কি, ধরো এই একটা অবতল দর্পণ, তো এর একটা অবতল দর্পণ করে নিলাম। অবতল এটার পিছনে কি চাঁদের প্রলেপ করলাম। দেখো এই এই জায়গাটা হচ্ছে, এখানে হচ্ছে প্রতিফলিত পৃষ্ঠ। মানে কি এখান থেকে যদি কোনো আলো আসে, এখান দিয়ে আলো ঢুকলো, এখানে প্রতিফলিত হলো, এই জায়গাটা চলে গেলো। তো এই জায়গাটাকে কি বলা হয়? এই জায়গাটা বলা হয় মেরু। ইংরেজিতে এটাকে বলা হয় পোল, ঠিক আছে? এবার এই দেখো এটা তো এই দেখো এইটা তো একটা গোলাকার আয়না ছিল, এই গোলাকার আয়না থেকে এই জিনিসটা ভাগ করা হয়েছে। তো এই যে এই জিনিসটা যে ভাগ করা হয়েছে, এইটা চলে গেল আমাদের উত্তল দর্পণ, ঠিক আছে? এটা চলে গেল উত্তল দর্পণ। এটা হয়ে গেল উত্তল দর্পণ। এটা হয়ে গেল কি অবতল দর্পণ। এটাকে কি বলে? অবতল দর্পণ। অবতল দর্পণ। এবার দেখো এই বরাবর যেটা আসছে, এই বরাবর যেটা আসছে, এটা এটা তো একটা ব্যাসার্ধ, অনেক গোলাকার ভাগ এখানে ছিল। এই হচ্ছে ব্যাসার্ধ। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কেন্দ্র। কেন্দ্র এবার যেটা বক্রের মধ্যে আছে তাই এটাকে কি বলা হয়? বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র। আর এই বক্রতা কেন্দ্র থেকে মেরু অবধি যে আছে যে অংশ, এই অংশের একদম মাঝখানে অবস্থিত যেই বিন্দু থাকে তাকে বলা হয় ফোকাস, ঠিক আছে? ফোকাস। তাহলে কি বলছেন? গোলাকার আয়নার প্রতিফলিত পৃষ্ঠের কেন্দ্রকে কি বলে? প্রতিফলিত পৃষ্ঠের কেন্দ্রকে মেরু বলা হয়। যদি তোমাকে ফোকাসের সম্বন্ধে বলতে, ফোকাস কি? ফোকাস বলতে বক্রতা কেন্দ্র এবং মেরুর মাঝখানে থাকা অংশকে ফোকাস বলে। বক্রতা কেন্দ্র কি? বক্রতা কেন্দ্র হচ্ছে গোলাকার দর্পণের মাঝখানের যে কেন্দ্রবিন্দু তাকে হচ্ছে বক্রতা কেন্দ্র বলে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। বলছে নিচের কোন বিজ্ঞানী দুটি আধানযুক্ত কণার মধ্যে আকর্ষণ বিকর্ষণের নিয়ন্ত্রণকারী আইন দিয়েছিলেন? কুলম্ব, আর্কিমিডিস, মাইকেল ফ্যারাডে না চার্লস ডুফলে? সঠিক অ্যান্সার হচ্ছে কি চার্লস কুলম্ব। দেখো কুলম্ব তোমাকে কি কি বলেছিল? কুলম্ব নামের যে বিজ্ঞানী ছিল, যেগুলো যেগুলো বলছি সেগুলো সব পরীক্ষাতে আছে। কুলম্বের নিয়ম, ঠিক আছে? কুলম্বের নিয়ম। কুলম্ব নামক বিজ্ঞানী কি বলেছিল? কুলম্ব নামক বিজ্ঞানী বলেছিল যে দুটো আধান আছে, দুটো আধান যখন দুটো আধানের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল লাগছে, সেই আকর্ষণ বা বিকর্ষণ বল হচ্ছে তাদের দূরত্বের
বর্গের সমানুপাতি হয়। মানে কি, ধরো এই একটা আধান, এই একটা আধান, এদের মাঝখানে যে দূরত্ব আছে, দূরত্ব আমি আর ধরে নিলাম। এই দূরত্ব, এদের যে আকর্ষণ বল লাগবে, এই একে টানবে বা এই একে টানবে, বা এই এমন হতে পারে প্রতিকর্ষণ, মানে এই দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে। তো একটা আকর্ষণ বিকর্ষণ কি একটা বলই না, এটা একটা বলই তো বলে এফ। তো বলছে কি, দুটো আকর্ষণ বল দুটার গুণফলের সমানুপাতিক। দুটো আধানকে আমি কিউ ওয়ান, এটাকে আমি কিউ ওয়ান, এটাকে আমি কিউ টু ধরে নিলাম। যে তাহলে কি বলছে ভালো করে শুনবা। কুলম্ব কি বলে গেছে, বলে যে দুটো আধান যা একে অপরের চেয়ে আর দূরত্বে আছে, তাদের মধ্যে লাগা আকর্ষণ বল কীরকম হয়, দুটো আধানের গুণফলের সমানুপাতি। দুটো আধানের গুণফলের সমানুপাতি এবং দুটো আধানের গুণফলের তাদের হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। এবার এই দুটোকে যদি আমি মার্চ করি, তাহলে কি আসবে, এফ সমানুপাতি কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, তাই তো? এভাবে সমানুপাতিক চিহ্ন যদি আমি সরাতে চাই, সমানুপাতিক চিহ্ন আমি সরাবো, ওই জন্য একটা কনস্ট্যান্ট মান আমাদেরকে নিতে হয়। সেই কনস্ট্যান্ট মান আমি নিয়ে নিলাম কে। কে সমান তো কি, বাকিটা লিখলাম কিউ ওয়ান বাই কিউ টু বাই আর স্কোয়ার, অ্যাজ ইট ইজ নেমে গেল। এবার কে হচ্ছে কি, বিদ্যুতের চরম বিদ্যুৎশীলতা, ঠিক আছে? কে এর একটা মান হয়, কে এর মান কি হয়, 1/4 পাই অ্যাপসাইলন নট। এটা হচ্ছে কে এর মান। এবার এই অ্যাপসাইলন নটেরও একটা মান হয়, অ্যাপসাইলন নটের মান হচ্ছে 8.85 ইন্টু 10⁻⁻12। ঠিক আছে? এবার এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো, কে সমান সমান 1/4 লিখে দিলাম, 4 পায়ের মান কত, 22/7 ইন্টু 8.85, 8.85 ইন্টু 10⁻⁻12। ঠিক আছে? এবার এটাকে যখন বিজ্ঞানীরা সম্পূর্ণ যখন ক্যালকুলেশন করলো, তখন ক্যালকুলেশনের মান কি এলো, 9 × 10⁻9। ঠিক আছে? এবার এখানে এটা লিখে দেয়, এই মানটা এখানে লিখে দাও। তাহলে এফ সমান সমান কি, 9 × 10⁻9 ইন্টু কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই আর স্কোয়ার। এটা ছিল কুলম্বের সূত্র। ঠিক আছে? তাহলে কুলম্ব কি বলেছিল, কুলম্ব বলে গেছিল, ভালো করে শুনবা, কুলম্ব কি বলেছিল, যখন দুটো আধান একে অপরের চেয়ে আর দূরত্বে থাকবে, তখন তাদের মধ্যে লাগা বিদ্যুৎ আকর্ষণ বা বিকর্ষণ বল তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং গুণফলের সমানুপাতিক হয়। সেই হিসাবে আমরা কি করলাম, কি দেখো, আরেকবার তোমাদেরকে বলছি, ঠিক আছে, বুঝবা। কুলম্ব কি বলে গেছে, কুলম্ব বলে গেছে যখন দুটো বিদ্যুৎ আধান, একটা কিউ ওয়ান একটা কিউ টু, একে অপরের চেয়ে আর দূরত্বে থাকে, তখন তাদের মধ্যে লাগা বিদ্যুৎ আকর্ষণ বা বিকর্ষণ বল গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। এই দুটোকে যখন আমি মার্চ করলাম, তখন আমি পেলাম এইটা, এফ সমানুপাতিক কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। এই সমানুপাতিক চিহ্ন সরানোর জন্য আমি একটা কনস্ট্যান্ট মান নিলাম, যেটা হচ্ছে কে। এই কে কে কী বলা হয়, পরম বিদ্যুৎশীলতা বলা হয়। ঠিক আছে? কে এর মান হচ্ছে 1/4 পাই অ্যাপসাইলন নট। এই অ্যাপসাইলন নটের মান হচ্ছে 8.85 ইন্টু 10⁻12 নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। ঠিক আছে? এবার যখন আমি এইটাকে পুরোটাকে ক্যালকুলেশন করলাম, আমি না, মানে যখন বিজ্ঞানীরা এটাকে ক্যালকুলেশন করেছিল পুরোটাকে, তখন এই মানটা পেয়েছিল 9 × 10⁻9। এবার 9 × 10⁻9কে আমি কে এর কাছে রেখে দেই, তাহলে কি আসবে, এফ সমান সমান 9 × 10⁻9 ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। এটা হচ্ছে কুলম্বের নিয়ম। ঠিক আছে? চলো এবার কোশ্চেনে আসা যাক।
দেখো কোশ্চেনে তো কি বলছে, তাহলে নিচের কোন বিজ্ঞানী দুটি আধানযুক্ত কণার মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ বল নিয়ন্ত্রণকারী আইন দিয়েছেন? চার্লস কুলাম। যদি বলা হয় আর্কিমিডিস কি করেছে, আর্কিমিডিস হচ্ছে উৎপ্লাবন বলের সূত্র দিয়েছে। উৎপ্লাবন বল, উৎপ্লাবন বল। আর হচ্ছে সরল মেশিন, সরল মেশিন, সরল মেশিনকে কি বলা হয়? লিভার। ঠিক আছে। মাইকেল ফ্যারাডে, মাইকেল ফ্যারাডে কিসের নিয়ম দিয়েছিল? বিদ্যুৎ ধারার রাসায়নিক প্রভাব। বিদ্যুৎ ধারার রাসায়নিক প্রভাব, বিদ্যুৎ ধারার রাসায়নিক প্রভাব, বিদ্যুৎ ধারার রাসায়নিক প্রভাব। এর সূত্র কি আছে? এম সমান সমান জেড আই টি। ঠিক আছে, এটা মাইকেল ফ্যারাডে দিয়েছিল। চার্লস ডুভে কে ছিল? চার্লস ডুভে যেমন কুলম যেরকম মানে বিদ্যুৎ মানে আকর্ষণ বলে আর প্রতিকর্ষণ বলে সূত্র দিচ্ছে না, এ চার্লস ডুভে হচ্ছে দুটো মানে মানে কুলম্বের মধ্যে, কুলম্বের বন্ধু ছিল বলতে পারো। এও হচ্ছে মানে আদান সম্বন্ধেই বলেছিল। ঠিক আছে, সেরকম কিছু ব্যাপার না, নর্মাল ব্যাপার। চলো নেক্সট কোশ্চেন। বলছে নিচের কোনটি ক্যাটায়ন? হাইড্রক্সাইড, নাইট্রেট, কার্বনেট না অ্যামোনিয়া? তো ক্যাটায়ন কি হয়? ক্যাটায়ন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত আয়নকে, ধনাত্মক চার্জ, ধনাত্মক চার্জযুক্ত আয়নকে ক্যাটায়ন বলে। এখানের মধ্যে আমি ক্যাটায়ন একমাত্র অ্যামোনিয়াকেই দেখতে পাচ্ছি, কারণ অ্যামোনিয়া কি হয়? NH4 প্লাস, প্লাস চিহ্ন মানে কি? ইলেকট্রনের দান করছে, দান করতে পারবে। ঠিক আছে, তার মানে সঠিক অ্যান্সার কি? অ্যামোনিয়া। আর অ্যামোনিয়া থেকে পরীক্ষায় কি কি প্রশ্ন আসে তোমাদের দেখো। অ্যামোনিয়া থেকে কি কি প্রশ্ন আসে? অ্যামোনিয়া, অ্যামোনিয়া, তবে অ্যামোনিয়া তো তৈরি করা হয় হেবর বিধির দ্বারা। হ্যাবর বিধি, হ্যাবর বিধি দ্বারা অ্যামোনিয়া তৈরি করা হয়। ঠিক আছে। অ্যামোনিয়া কি কি অ্যামোনিয়া হ্যাবর বিধি দ্বারা তৈরি হয়। অ্যামোনিয়া থেকে কি কি তৈরি হয়? নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড পরীক্ষায় দেয়। নাইট্রিক অ্যাসিড কি থেকে তৈরি হয়? অপশন বিতে থাকে অ্যামোনিয়া। দ্বিতীয় তৈরি হয় ইউরিয়া। 3 নম্বর তৈরি হয় অশ্রু গ্যাস, অশ্রু গ্যাস। অ্যামোনিয়া থেকে তৈরি হয় বরফ, যেগুলো আমরা বাজারে যেসব বরফ বিক্রি হয় সেগুলো অ্যামোনিয়া দিয়ে তৈরি হয়। ঠিক আছে, বুঝতে পারলা? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে পুরুষদের প্রাথমিক যৌন অঙ্গ কোনটি? প্রোস্টেট, টেস্টিস, ভাস ডিফারেন্স না সেমিনাল ভেসিকল? সঠিক অ্যান্সার হচ্ছে কি, দেখো প্রথমে টেস্টিস। পুরুষদের প্রথম প্রাথমিক যৌন অঙ্গ হচ্ছে টেস্টিস। ঠিক আছে, টেস্টিসের সংখ্যা দেখো আমি তোমাকে বলে দিই। এটা হচ্ছে একটা পুরুষ জননাঙ্গ। ঠিক আছে, এই দুটোকে বলা হয় টেস্টিস, টেস্টিস। বাংলাতে অনেকে অন্ডকোষ বলে এটাকে, বৈজ্ঞানিক ভাষায় বৃষণ বলা হয়। ঠিক আছে, তো এর মেন কাজ কি? টেস্টিসের মেন কাজ হচ্ছে কি? স্পার্ম তৈরি করা, স্পার্ম তৈরি করা আর টেস্টোস্টেরনের নির্মাণ করা। টেস্টোস্টেরন, টেস্টোস্টেরনের নির্মাণ করা। টেস্টোস্টেরন কি করে? শরীরে মানে শারীরিক উত্তেজনা তৈরি করে, শারীরিক, শারীরিক উত্তেজনা তৈরি করে। কি টেস্টোস্টেরন কি একটা হরমোন। আর স্পার্মকে তৈরি করে প্রোস্টেট গ্ল্যান্ড, প্রোস্টেট, প্রোস্টেট গ্ল্যান্ড, প্রোস্টেট গ্ল্যান্ড হচ্ছে স্পার্ম তৈরি করে। এই স্পার্ম যখন তৈরি হয়, এটা এই যে এই দুটো যাচ্ছে না, এইটাকে বলে সেম, এটাকে বলে ভ্যাস ডিফারেন্স। ভ্যাস ডিফারেন্স মানে কি? শুক্রাণু বাহিকা। এটাকে কি বলা হয়? ভ্যাস
ডিফারেন্স, ভ্যাস ডিফারেন্স, ঠিক আছে। এখান থেকে যখন এখানে যখন স্পার্মের তৈরি হয়ে যায়, স্পার্ম তখন কি হয়, এই রাস্তা দিয়ে, এটা একটা কি হয়, নলের মতো অংশ, ঠিক আছে, নলের মতো অংশ, এখান দিয়ে টেস্টিস হচ্ছে পেনিসে পৌঁছায়, ঠিক আছে। আর এই যে এখান থেকে যদি সে মানে স্পার্ম যে যাবে, স্পার্ম এখানে, এটা তো একটা নলের মতো অংশ, এবার এখান থেকে যাবে নিশ্চয়ই ভিতরে কিছু মানে তৈলাক্ত জিনিস থাকে, যার মাধ্যমে কি স্পার্ম এখান থেকে পেনিস অবধি মুভ করতে পারবে। তো সেই স্পার্ম যে মুভ করতে পারে তার জন্য যে একটা তরল পদার্থ থাকে তাকে বলা হয় সেমিনাল ভেসিকল, ঠিক আছে। তাদের কি বলা হয়, সেমিনাল, সেমিনাল ভেসিকল, ভেসিকল, ঠিক আছে। চলো এবার প্রশ্নে আসা যাক। বলছে পুরুষদের প্রাথমিক যৌনাঙ্গ কি? টেস্টিস, কি বললাম, টেস্টিস হচ্ছে কি স্পার্ম তৈরি করে, টেস্টিস স্পার্ম তৈরি করছে, সরি টেস্টিস বলছি, প্রোস্টেট হচ্ছে স্পার্ম তৈরি করে। প্রাথমিক যৌনাঙ্গ কি হলো, টেস্টিস। ভ্যাস ডিফারেন্স কি করে, ভ্যাস ডিফারেন্সকে আমরা শুক্রাণুবাহিকা বলি। ভাস ডিফারেন্স কি, এখানে একটা নলের মতো অংশ থাকে, এই নলের মতো অংশ দিয়ে স্পার্ম পেনিসে গিয়ে পৌঁছায়, ঠিক আছে। সেমিনাল ভেসিকল কি, এই নলের মধ্যেই একটা মানে লিকুইড পদার্থ থাকে যেটা হচ্ছে স্পার্মকে পেনিস অবধি নিয়ে যেতে সাহায্য করে। টেস্টিসে কি থাকে, টেস্টিস হচ্ছে বাইরে, মানে শরীরের বাইরে ঝুলে থাকে। টেস্টিসের তাপমাত্রা সবসময় শারীরিক টেম্পারেচারের থেকে 2-3 ডিগ্রি কম থাকে। শরীরের টেম্পারেচার, আমাদের নর্মাল শরীরের টেম্পারেচার কত, 98 সামথিং ফারেনহাইট, ওখান থেকে 2-3 ডিগ্রি তুমি কমই রাখবে। কারণ কি, স্পার্ম যে তৈরি হয়, স্পার্ম মানে এর নিচে একটা এপিডিডমিস বলে একটা থাকে বৃষণে, এখানে হচ্ছে এইসব জায়গায় যদি বলি এপিডিডমিস বলে একটা জিনিস থাকে, ঠিক আছে। এটা কি হয়, স্পার্মকে স্টোর করে। এই জন্য কি হয়, এদেরকে সবসময় মানে একটা না খুব গরম না খুব ঠান্ডা একটাই লাগে। এবার শরীরের মধ্যে কি টেম্পারেচার হাই থাকে, ওই জন্য যদি স্পার্ম যদি শরীরের মানে ওই টেম্পারেচারে থাকে তাহলে কি নষ্ট হয়ে যাবে, ওই জন্য বাইরের দিকে ঝুঁকে থাকে। এবার বাইরের তাপমাত্রা কি শরীরের থেকে একটু কম হয়, তার মানে কি সেই জন্য হচ্ছে কি ওটা স্পার্মটা করে সংরক্ষিতভাবে রাখতে পারে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। বলছে ভ্যাকুয়ামে আলোর গতি কত, ভ্যাকুয়াম মানে কি, বায়ু শূন্য স্থান, বায়ু শূন্য স্থানে আলোর গতি কী হয়, 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এটা কোন বিজ্ঞানী বলেছিল, রোমার, রোমার নামক বিজ্ঞানী আলোর গতি মানে নির্বাত মানে কি বলে, ভ্যাকুয়ামে আলোর বেগ সম্বন্ধে বলেছিল, ঠিক আছে। এটাকে তুমি যদি পারো না, প্রায় 3 কোটি মিটার/সেকেন্ডে যাচ্ছে আলো, এত স্পিডে গতি করে। চলো নেক্সট কোশ্চেন। বলছে যদি ধাতু বিকে দ্রবণে প্রতিস্থাপন করে তাহলে ধাতু এ কী হবে, বি এর চেয়ে বেশি প্রতিক্রিয়াশীল, বি এর বিক্রিয়াটি বি এর অনুরূপ, বি এর চেয়ে কম প্রতিক্রিয়াশীল, বি এর চেয়ে ভারী। তুমি যদি ধরে নাও যে দুজন আছে, ঠিক আছে, একে ধাক্কা মেরে সরিয়ে দিল, ধাক্কা মেরে সরিয়ে দিল, তার মানে কি, একে প্রতিস্থাপন মানে এর জায়গা নিয়ে নিল, জায়গা নিয়ে নিল মানে কি প্রতিস্থাপিত হলো। তো এই প্রতিস্থাপিত কেন হলো, কারণ এর যা শক্তি ছিল, এর শক্তির থেকে কম, আমি এটাকে যদি এ আর এটাকে যদি বি ধরে নিই, এ বিকে ধাক্কা মারলো, বি ছিটকে গেল। বি ছিটকে যাওয়ার কারণ কি, বি হচ্ছে এর থেকে কম শক্তিশালী, তাই তো। এবার এটাকেও যদি বিজ্ঞানের ভাষায় তুমি কি বলো, তাহলে কি বলবা, বি এর চেয়ে তাহলে এ ধাতু বি এর চেয়ে বেশি প্রতিক্রিয়াশীল, অপশন নাম্বার এ, ঠিক আছে। বোঝাতে পারলাম তো, কিছুই না, বলেছে যে ধাতু এ ধাতু বিকে দ্রবণে প্রতিস্থাপিত করলো। এটাকে যদি আমরা রিয়েল লাইফে নিয়ে আসি, এ বিকে মেরে ছিটকে দিল, এটাই প্রশ্নে বলতে চাইছে। তাহলে এ যদি বিকে মেরে ছিটকে দেয় তাহলে এ কি বি এর থেকে বেশি শক্তিশালী। এখানে চলে আসো বিজ্ঞানের ভাষাতে, বলছে এ বিকে দ্রবণে প্রতিস্থাপন করলো, তাহলে এ কি, এ বি এর থেকে বেশি প্রতিক্রিয়াশীল, সিম্পল। চলো নেক্সট কোশ্চেন। বলছে সংক্রমণ তত্ত্ব কী। দেখো সংক্রমণ তত্ত্ব কী, প্রথমে আগে তোমাদেরকে বলে দিই সংক্রমণ তত্ত্ব সম্বন্ধে। সংক্রমণ তত্ত্ব যদি বলি, এটা হচ্ছে পিরিয়ডিক টেবিল,
একটু আঁকা বাঁকা হয়ে যাবে, ঠিক আছে, কোনো ব্যাপার না ওটা। এই হচ্ছে একটা পিরিয়ডিক টেবিল, ঠিক আছে। পিরিয়ডিক টেবিলের এই যে জায়গাটা আছে, এটা হচ্ছে এস ব্লক, এটা হচ্ছে পি ব্লক, এটা হচ্ছে ডি ব্লক, এটা হচ্ছে এফ ব্লক। এই ডি ব্লকে যে তত্ত্ব থাকে তাকে সংক্রমণ তত্ত্ব বলে, ঠিক আছে, তাকে সংক্রমণ তত্ত্ব বলে। এবার সংক্রমণ তত্ত্ব এটাকে কেন বলা হয়? কারণ এদের বাইরের যে দুটো সেল থাকে সেটা অসম্পূর্ণ থাকে, ঠিক আছে। মানে কি, বাইরের দুটো সেল অসম্পূর্ণ থাকে, অসম্পূর্ণ থাকে। অসম্পূর্ণ থাকার কারণে এরা কি করে, রঙিন তত্ত্ব বানায়, রঙিন তত্ত্ব বানায়, প্লাস কি, মিশ্র ধাতু বানায়। মিশ্র ধাতুকে আমরা কি বলি, সংকর ধাতু, সংকর ধাতু, ঠিক আছে। এখানে টোটাল কটা পদার্থ থাকে, মানে কটা তত্ত্ব থাকে যদি বলে, আমার এখানে থাকে 40টা তত্ত্ব। এখানকার মানে পর্যায় সংখ্যা কত, 3 থেকে 12। এই হচ্ছে তোমাদের সংক্রমণ তত্ত্ব। তাই সংক্রমণ তত্ত্ব কি বললাম, পর্যায় সারণীতে ডি ব্লকের তত্ত্বকে সংক্রমণ তত্ত্ব বলে। সংক্রমণ তত্ত্বের বাইরের দুটো সেল অসম্পূর্ণ থাকে, এই জন্য সংক্রমণ তত্ত্বকে রঙিন তত্ত্ব বানায়। প্লাস কি, সংক্রমণ তত্ত্ব সংকর ধাতু তৈরি করে। সংকর ধাতু মানে কি, মিশ্র ধাতু। মিশ্র ধাতু মানে কি, অনেক রকম ধাতু মিশিয়ে মিশ্র ধাতু তৈরি করে। মিশ্র ধাতু যদি উদাহরণ বলি আমরা, স্টিল। স্টিল হচ্ছে একটা মিশ্র ধাতু, কারণ কি, স্টিলে হচ্ছে লোহা থাকে, লোহা, লোহাকে কি বলি আমরা, আয়রন। আয়রন কি, একটা তত্ত্ব, প্লাস কার্বন। লোহা প্লাস কার্বন মিলে স্টিল তৈরি হয়। মানে 99% যদি তুমি লোহা নাও, তার মধ্যে 1% যদি তুমি কার্বন মিশিয়ে দাও, সেটা তোমার স্টিলে পরিবর্তন হবে। এটাকে আমরা মিশ্র ধাতু বা সংকর ধাতু বলি, ঠিক আছে। সংক্রমণ তত্ত্বের সংখ্যা মোট হচ্ছে 40টা। পর্যায় সারণীতে এটি তৃতীয় মানে বর্গ থেকে 12 নম্বর বর্গ অবধি সংক্রমণ তত্ত্ব থাকে। এবার চলে আসো কোশ্চেনে। কোশ্চেনে কি বলছে, সংক্রমণ ধাতু কি? যাদের বাইরে, মৌল যাদের বাইরের সেল অসম্পূর্ণ, 3টি সেল অসম্পূর্ণ নয়, 2টি সেল অসম্পূর্ণ। তার মানে কি, এটা ভুল। যে সকল উপাদানে ধাতু অধাতু উভয় বৈশিষ্ট্য আছে না, সেটা কোথায় আছে, মেটালয়েড। মেটালয়েড কোথায় থাকে, আমরা সীমারেখা, একটু আগে পড়লাম সীমারেখা উপাদান, এটা কোথায় থাকে, পি ব্লকে। তার মানে কি, এটাও ভুল। এদের বাইরের খোলে 8টি ইলেকট্রন আছে না, 8টি ইলেকট্রন কার থাকে, অক্রিয় গ্যাস। অক্রিয় গ্যাসের কোথায় থাকে, 18 নম্বর বর্গতে থাকে, ঠিক আছে, 18 নম্বর বর্গতে থাকে। মৌল যাদের বাইরে 2টি সেল, হ্যাঁ, মৌল যাদের বাইরে 2টি সেল অসম্পূর্ণ থাকে, তাদেরকে আমরা সংক্রমণ তত্ত্ব বলি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। বলে যান্ত্রিক শক্তি হলো গতির শক্তি এবং গ্যাসের সমন্বয়। সমন্বয় মানে কি, যোগ। তাহলে যান্ত্রিক শক্তিকে কি, যান্ত্রিক শক্তিকে হচ্ছে গতি শক্তি, আর কোন শক্তি, স্থিতি শক্তি, স্থিতি শক্তি, স্থিতি শক্তি যোগফলকে বলে। গতি শক্তিকে ইংরেজিতে কি বলে, কাইনেটিক এনার্জি। স্থিতি শক্তিকে কি বলে, পোটেনশিয়াল এনার্জি, ঠিক। কাইনেটিক এনার্জি তুমি যদি মানে সূত্র বলো, কি হবে, হাফ এম ভি স্কোয়ার। পোটেনশিয়াল এনার্জির কি, এম জি এইচ। এখানে এম কি, এম হচ্ছে ভর, ভি কি, ভি হচ্ছে বেগ। এখানে এম কি, এম হচ্ছে ভর, জি কি, এটা হচ্ছে গুরুত্বীয় ত্বরণ, গুরুত্বীয় ত্বরণ। গুরুত্বীয় ত্বরণের মান কত, 9.8, 9.8। এইচ কি, এটা হচ্ছে গভীরতা, গভীরতা বা উচ্চতা। কারণ গুরুত্বীয় ত্বরণ কি, গভীরেও যায়, পৃথিবীর গভীরেও যায়, পৃথিবী থেকে উপরেও যায়, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার কি, যান্ত্রিক শক্তি হলো গতিশক্তি এবং স্থিতিজ শক্তির সমন্বয়। চলো নেক্সট কোশ্চেন। বলছে কোনটি মানুষের মস্তিষ্কের সেই অংশ
যেখানে চিন্তা সঞ্চিত থাকে? সেরিবেলাম, অগ্র মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক না মধ্য মস্তিষ্ক? দেখো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অগ্র মস্তিষ্ক। ঠিক আছে, অগ্র মস্তিষ্কর তিনটা ভাগ হয়। একটা হচ্ছে অলফ্যাক্টরি লোব, মনে রাখো অলফ্যাক্টরি লোব। একটা হচ্ছে এই যে সেরিবেলাম, সেরিবেলাম। আর একটা হচ্ছে কি হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস। অলফ্যাক্টরি লোব কী করে? আমাদের গন্ধ শুঁকতে সাহায্য করে। সেরিবেলাম কী করে? মানে আমাদের চিন্তাধারা, মেনলি চিন্তাধারাকে মানে স্টোর করে রাখে। ঠিক আছে, চিন্তাধারা। হাইপোথ্যালামাস কী করে? হাইপোথ্যালামাস শরীরের ভিতরের উত্তেজনা, খিদা, ব্যথা, এইসব জিনিসকে মানে এইসব জিনিসকে এরা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তার মানে কি অগ্র মস্তিষ্ক হয়ে গেলে সঠিক অ্যান্সার, কিন্তু অ্যাকচুয়ালি সঠিক অ্যান্সার হচ্ছে সেরিবেলাম। কিন্তু যেহেতু অগ্র মস্তিষ্ক দেওয়া আছে তাই অগ্র মস্তিষ্ক হয়ে গেল আমার কি ফার্স্ট অ্যান্সার। অগ্র মস্তিষ্ক না থাকলে সেরিবেলাম হয়ে যেত আমার অ্যান্সার, সেকেন্ড অ্যান্সার। পশ্চাৎ মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক কী করে? অনৈচ্ছিক ক্রিয়া। অনৈচ্ছিক ক্রিয়া মানে কি? আমরা এই যে শ্বাস নেওয়া, ঠিক আছে, তারপর চোখের পাতা টিপটিপ করা, চোখের পাতা টিপটিপ করা, তারপরে এই যে আমাদের মানে হৃদয়ের যে আওয়াজ লবদব, মানে হৃদয় যে পাম্প করছে সেটাও অনৈচ্ছিক ক্রিয়া। অনৈচ্ছিক ক্রিয়া মানে কি? যে কাজ আমরা নিজে ইচ্ছা করেও বন্ধ করতে পারবো না বা শুরু করতে পারবো না। যেমন শ্বাস নেওয়া কি? তুমি ইচ্ছা করলেও বন্ধ করতে পারবে না, ইচ্ছা করলেও শুরু করতে পারবে না, ওটা মানে চলতে থাকে। তারপর হার্টবিট কি? এটাকে তুমি চাইলে বন্ধ করতে পারবা না, চাইলে বন্ধ করবো তো তুমি বন্ধ হয়ে যাবা। তারপরে যেমন চোখের পাতাকে তুমি কন্ট্রোল করতে পারবে না, ওটা যখন পড়ার ঠিক পড়ে যাবে। ঠিক আছে, মধ্য মস্তিষ্ক কী করে? মধ্য মস্তিষ্ক চোখের মানে আমরা যে দেখছি টেখছি এগুলোকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, মানে চোখ জাতীয় আর কি, আমি লিখে দিচ্ছি, মানে বুঝতেই পারছো চোখ জাতীয় কী হয়? চোখের দেখাশোনা, চোখ জাতীয়। তাহলে কি বললাম? নিচের কোনটি মানুষের মস্তিষ্কের সেই অংশ যেখানে চিন্তা সঞ্চিত থাকে? অগ্র মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক না সেরিবেলাম? অ্যাকচুয়ালি অ্যান্সার হবে সেরিবেলাম, কিন্তু যেহেতু অগ্র মস্তিষ্ক আছে তাই এটা হবে অ্যান্সার। মানে যদি বলে তোমার বাড়িতে যদি তুমি থাকো, তোমার বাবা থাকে, আর একজন এসে যদি বলে যে এই বাড়িটা কার, তখন তুমি কি বলবা? নিশ্চয়ই তোমার বাবা। হ্যাঁ, তোমার বাবা যদি সেই সময় বাড়িতে না থাকে তখন তুমি বলবা হ্যাঁ এটা আমার বাড়ি। কিন্তু যখন তোমার বাবা বাড়িতে আছে তখন তুমি কি বলবে? এটা আমার বাবার বাড়ি। সেম অগ্র মস্তিষ্ক যখন এখানে বসে আছে, তো সেরিবেলাম কোন চুনোপুঁটি? আনসার হবে কি অগ্র মস্তিষ্ক। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বলছি ম্যাগনেসিয়াম রিবন বাতাসে পুড়ে গেলে কোন যৌগ উৎপন্ন হয়? ম্যাগনেসিয়াম নাইট্রাইট, ম্যাগনেসিয়াম নাইট্রেট, ম্যাগনেসিয়াম অক্সাইড নাকি ম্যাগনেসিয়াম কার্বনেট? দেখো এটার সঠিক অ্যান্সার হচ্ছে কি, কীভাবে ম্যাগনেসিয়াম রিবনকে বাতাসে পুড়ছে মানে কি? অক্সিজেনের সাহায্যে পুড়ছে। তো ম্যাগনেসিয়াম রিবন যে আছে, ম্যাগনেসিয়ামকে আমি অক্সিজেনের সাথে পোড়ালাম, তাহলে আমার কি আসছে? ম্যাগনেসিয়াম অক্সাইড। দুই এখানে চলে গেল, কারণ দুটো অক্সিজেন আছে তাই না, দুটো অক্সিজেন হয়ে গেল। ঠিক আছে, দুটো ম্যাগনেসিয়াম, তাহলে এটা কী হয়ে যাবে? দুটো ম্যাগনেসিয়াম আছে, দেখো দুটো ম্যাগনেসিয়াম, দুটো অক্সিজেন, তো দুটো অক্সিজেন, এটা কি হলো? ম্যাগনেসিয়াম অক্সাইড। ঠিক আছে, তো কি বলছি? ম্যাগনেসিয়ামের রিবন বাতাসে পড়ে গেলে কোন রোগ উৎপন্ন হয়? ম্যাগনেসিয়াম রিবন বাতাসে পড়ে গেল, বাতাসে পড়ে কী করে? অক্সিজেনের উপস্থিতিতে পড়ে, যে কোনো জিনিস পড়ে কী করে? অক্সিজেনের উপস্থিতিতে পড়ে। তাহলে বাতাসে যখন পড়লো তখন কী হলো? এমজিও, এমজিও তৈরি হলো। এমজিও কি? ম্যাগনেসিয়াম অক্সাইড। যদি ম্যাগনেসিয়াম থেকে যদি বলো যে ম্যাগনেসিয়াম কি, দেখো ম্যাগনেসিয়াম হচ্ছে ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম কি? ক্লোরোফিলের সংগঠক। ক্লোরোফিল, ক্লোরোফিলের সংগঠক, সংগঠক।
পরীক্ষায় আসে ক্লোরোফিলের সংগঠক কি? অপশন থাকে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, প্যারামেসিয়াম। অপশন সিতে থাকে ম্যাগনেসিয়াম, পাট করে মেরে দেবা। দ্বিতীয় হচ্ছে কি, ম্যাগনেসিয়াম ফ্ল্যাশ লাইটে ব্যবহার করা হয়। ফ্ল্যাশ লাইট আমাদের ফোনের যে ফ্ল্যাশ জ্বলে, প্লাস ক্যামেরার যে ফ্ল্যাশ জ্বলে, ফ্ল্যাশ লাইট। আমি জলেই লিখছি, ফ্ল্যাশ লাইট। ঠিক আছে, ফ্ল্যাশ লাইট, মানে ফ্ল্যাশে আর কি করা হয়। প্লাস কি, প্রতিদীপ্ত পদার্থ, প্রতিদীপ্ত প্রতিদীপ্ত পদার্থের নির্মাণ করে। প্রতিদীপ্ত পদার্থ মানে কি জানো? প্রতিদীপ্ত পদার্থ মানে হচ্ছে ধরো আতশবাজি হয়, যেটা মানে আকাশে গিয়ে যেসব ভটকা ফাটে, আতশবাজি। ওই আতশবাজি যখন ভটকা যখন ফুটে দেবে, গোটা আকাশটা না একদম আলো হয়ে যায়। ওই আলোটা কেন হয়? এই ম্যাগনেসিয়ামের জন্য, কারণ ওর মধ্যে ম্যাগনেসিয়াম ভরা থাকে। কিংবা কোনো সময় দেখবা হচ্ছে আমাদের ক্যামেরা দিয়ে আলো তুলবা, মানে ছবি তুলবা, দেওয়া একটা ফাঁস করে একটা আলো হবে, বেশ চমকদার একটা আলো তৈরি হবে। তিনি ভাবে ওই যে আলোটা তৈরি হলো, ওটা কেন তৈরি হলো? কারণ ওর মধ্যে ম্যাগনেসিয়াম আছে। ঠিক আছে, ম্যাগনেসিয়াম একটা হয় ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এটা কোশ্চেন তো খুব আসে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ওইচ হল ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে মিল্ক অফ ম্যাগনেসিয়া বলে। মিল্ক অফ ম্যাগনেসিয়া আমরা খাই, মিল্ক অফ ম্যাগনেসিয়া, ম্যাগনেসিয়া। মিল্ক অফ ম্যাগনেসিয়া কী করে? পেটের অম্লতা দূর করে। পেটে যখন অ্যাসিডিটি হয়, অ্যাসিডিটি, অ্যাসিডিটিকে দূর করে। আর অ্যাসিডিটি দূর করার জন্য আমরা কী খাই? ইনো। তার মানে ইনো কি? ইনো হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়া। মিল্ক অফ ম্যাগনেসিয়াকে আমরা কী বলি? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, তো চলো কোশ্চেনে আসা যাক। কোশ্চেন তো তোমাকে বলেই দিলাম যে ম্যাগনেসিয়াম দিয়ে বাতাসে পড়ে গেলে কী তৈরি হয়? ম্যাগনেসিয়াম অক্সাইড। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে। বলছে মহাসাগরে উপস্থিত বিপুল পরিমাণ শৈবাল কিসের অন্তহীন উৎস প্রদান করে? পারমাণবিক শক্তি কোনোদিনও মহাসাগর থেকে তৈরি হবে? তার পারমাণবিক শক্তি না, পারমাণবিক শক্তি হবে না। মহাসাগরের তাপ শক্তি, মহাসাগরের জলের মধ্যে আবার কোন তাপ শক্তি হয়? তাই এটাও হবে না। সমুদ্র তরঙ্গ শক্তি, সমুদ্র তরঙ্গ শক্তি, হ্যাঁ সমুদ্র তরঙ্গ শক্তি হতে পারে, কিন্তু কি বলেছে কি যে অন্তহীন স্রোত। তরঙ্গ শক্তি যেখানে ধরো সমুদ্র শান্ত হয়ে আছে, তরঙ্গ মানে কি এরকম এরকম যে যখন চলবে তখন তরঙ্গে উৎপন্ন হবে। কোনো সময় যদি একদম শান্ত এরকম সমুদ্র, তখন তরঙ্গ উৎপন্ন হবে না। তার মানে কি এটা অন্তহীন স্রোত হচ্ছে না। তার মানে এটাও অ্যান্সার কি হলো? মিথেন। ঠিক আছে, ভালো করে বুঝো। দেখো বলছে মহাসাগরে উপস্থিত বিপুল পরিমাণ শৈবাল কিসের অন্তহীন স্রোত প্রদান করে? তোমরা নিজেরাই বলো, পারমাণবিক শক্তি হতে পারে? কখনোই না। মহাসাগরের তাপ শক্তি, জলে আবার কোন তাপ শক্তি হবে? কিন্তু হ্যাঁ, জলে তুমি টারবাইন লাগিয়ে তাপ শক্তি উৎপাদন করতে পারো, কিন্তু এটা তুমি অন্তহীন মানে একদম অসীমিত স্রোত তুমি উৎপন্ন করতে পারবে না। কোনো সময় দেখবা যে ফারাক্কাতে যে এনটিপিসি আছে, এনটিপিসিতে কিন্তু টারবাইন লাগিয়ে বিদ্যুৎ শক্তি, তাপ শক্তি উৎপন্ন করে, কিন্তু কি ওটা অল টাইম করতে পারে না, অসীমিত না, সীমিত। সমুদ্রের তরঙ্গ শক্তি কি? সমুদ্রের তরঙ্গ শক্তি যখন তরঙ্গ এরকম এরকম যাবে সেটাই না তরঙ্গ। এরকম হলে কোনো তরঙ্গ নয়, এটা সমান। কিন্তু একটা দাও, কোনো সময় হাওয়া বাতাস চললো বা কিছু হলো বা কোনো কারণবশত জাহাজ যাচ্ছে, হাঙর থাকছে, মাছ যাচ্ছে, সেই সময় তরঙ্গ উৎপন্ন। কিন্তু একটা দিনে 24 ঘন্টা একটা সময় এরকম আসবে যে সময় তরঙ্গ, সমুদ্রের জল তোমার একদম শান্ত হয়ে থাকবে, একদম মনে হবে হ্যাঁ কাঁচ বসানো আছে। তার মানে কি এটাও অন্তহীন মানে অসীমিত উৎস না। কিন্তু মিথেন হচ্ছে এমন একটা জিনিস যেটা সমুদ্র থেকে বিশাল পরিমাণে অনর্গল চলতে থাকে। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার কি? মিথেন। মিথেন যদি যেসব প্রশ্ন পরীক্ষাতে আসে সেগুলো লিখে নাও। মিথেন কি? মিথেন হচ্ছে অ্যালকেন শ্রেণীর সদস্য। মিথেন কি? অ্যালকেন শ্রেণীর সদস্য, অ্যালকেন শ্রেণীর সদস্য, অ্যালকেন শ্রেণীর সদস্য। অ্যালকেনের সূত্র কি? CnH2n+2। ঠিক, মিথেনকে আর কি নামে ডাকা যায়? মিথেনকে আমরা মার্স গ্যাসও বলি। ঠিক আছে, মিথেনকে কি বলা হয়? মার্স গ্যাস। মিথেনকে কি বলা হয়? মার্স গ্যাস, মার্স গ্যাস বলা হয়। ঠিক আছে,
মিথনের আকার কেমন হয়? মিথেনের আকার হয় সমচতুষ্ফলকীয়। চতুষ্ফলকীয়। ঠিক আছে, এই চারটাই তোমাদের পরীক্ষাতে মেনলি, এটা তো খুব আসে। মার্স গ্যাস কাকে বলা হয়? মিথেন। অ্যালকেনের সূত্র জিজ্ঞেস করে CnH2n+2। দেখো শৈবাল, শৈবাল তোমাদেরকে আগে দিন বলেছিলাম, শৈবাল কি থ্যালোফাইটা বর্গের যোগ, মানে থ্যালোফাইটা গ্রুপের সদস্য, তাই না? থ্যালোফাইটা গ্রুপের সদস্য। আর শৈবালের অধ্যয়নকে কি বলে? আগের দিন বললাম যে ফাইকোলজি। ফাইকোলজি। ঠিক আছে, বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন। বলছে গণিতের কোন শাখাটি নিউটন আবিষ্কার করেছিলেন? যুক্তিবিদ্যা, জ্যামিতি, গণনা না বীজগণিত? তাই তো। দেখো তোমাদেরকে যদি বলি, যুক্তিবিদ্যা কে তৈরি করেছিল? লজিক, এটাকে ইংরেজিতে বলে লজিক। যুক্তিবিদ্যা তৈরি করেছিল অ্যারিস্টটল, বাংলা থেকে বলে আরস্তু, ইংরেজিতে বলে অ্যারিস্টটল। অ্যারিস্টটল। জ্যামিতি কে তৈরি করেছিল? জিওমেট্রি। জিওমেট্রি তৈরি করেছে ইউক্লিড। ইউক্লিড। বীজগণিত কে তৈরি করেছিল? বীজগণিত তৈরি করেছিল মোহাম্মদ ইবন মুসা আল খোয়ারিজমি। আল খোয়া, নাম দেখছো বাপরে, রিজমি, আল খোয়া রিজমি। আর নিউটন গণনা কে তৈরি করেছিল? বাকি থাকলে একজন, সেটাকে নিউটন। ঠিক আছে, তাহলে বুঝতে পারলা কি গণিতের নিচে কোন শাখাটি নিউটন আবিষ্কার করেছিল? যুক্তিবিদ্যাকে তৈরি করেছিল আরস্তু। জ্যামিতি কে তৈরি করেছিল ইউক্লিড নামের বিজ্ঞানী। যুক্তিবিদ্যা তৈরি করেছিল আরস্তু নামের বিজ্ঞানী। বীজগণিত তৈরি করেছিল মোহাম্মদ ইবন মুসা আল খোয়ারিজমি। আর গণনা তৈরি করেছিল কে? গণনা তৈরি করেছিল আমাদের নিউটন বাবু। চলো আজকে তোমাদের লাস্ট কোশ্চেন। বলছে একটা মিশ্র ধাতু কিসের উদাহরণ? মিশ্র ধাতুকে আমরা কি জানি? মিশ্র ধাতুকে আমরা চিনি সংকর ধাতু নামে। সংকর ধাতু। ঠিক আছে, মিশ্র ধাতু কিসের উদাহরণ? সংকর ধাতু মানে কি? যেমন আমি তোমাকে একটু আগে কি বললাম, স্টিল। স্টিল কিসে তৈরি হয়? লোহা প্লাস কার্বন। 99% লোহা থাকে, 1% কার্বন থাকে। তাহলে কি এটাকে ভিন্ন ধর্মী মিশ্রণ? না। এটা কি ইমালশন? ইমালশন আর কোলয়েড দ্রবণ বলছি, হ্যাঁ, কিন্তু এটা কঠিন দ্রবণ। কারণ কি, এটাও কঠিন অবস্থায় থাকে, এটাও কঠিন অবস্থায় থাকে। তার মানে কি মিশ্র ধাতু কিসের উদাহরণ? মিশ্র ধাতু হচ্ছে কঠিন ধাতু, মানে কঠিন দ্রবণ। ঠিক আছে, এবার দেখো একটা হয়, মনে রাখবা, একটা হয় কোলায়েড দ্রবণ। কোলায়েড দ্রবণ। কোলায়েড দ্রবণ থেকে যেসব প্রশ্ন তোমাদেরকে আসে আর কি, কোলায়েড দ্রবণ। ঠিক আছে, কোলায়েড দ্রবণ কি হয়? এমন দ্রবণ যার আকার কি হয় 10⁻⁻5 থেকে 10⁻⁻7। জিজ্ঞেস করে কোলায়েড দ্রবণের আকার কেমন হয়, 10⁻⁻5 থেকে 10⁻⁻7 হয়। এই কোলায়েড দ্রবণ দুই প্রকারের হয়। একটা হয় হচ্ছে ইমালশন, আর একটা হয় জেল। জেল মানে কি বলতো? যে ক্রিম, তারপর চুলে মাখার জেল যেটা হয়, সেই জেল। কিন্তু এটা কি ইমালশন কি হয়? তরলের মিশ্রণ। তরলে তরলের মিশ্রণ। তরলের মিশ্রণ মানে একটা তরল, সেই তরলের মধ্যে আর একটা তরল, দুটো তরল মিলিয়ে তৈরি হয় একটা মিশ্রণ। সেটা তুমি কি বলতে পারবা? সেটা হচ্ছে তোমার একটা হচ্ছে দুধ। দুধ খুব জিজ্ঞেস করে, দুধ কোলাইড দ্রবণের মধ্যে কোন দ্রবণের অংশ? ইমালশন। দুধ হলো, ঘি হয়ে গেল, সরি ঘি না,
মধু, দুধ হয়ে গেল, মধু হয়ে গেল, ঠিক আছে। আর জেল কি হয়? জেল হচ্ছে কঠিনে তরলের মিশ্রণ। কঠিন পদার্থে তরলের মিশ্রণ কি তৈরি হয়? জেল। জেলের যদি তুমি উদাহরণ বলো তাহলে কি হয়? পনির, ঠিক আছে, বিভিন্ন ক্রিম। ক্রিমের মধ্যে তোমরা ধরে নাও মহিলারা যত যত রকমের মানে মুখের উপর লেপাপোতি করে, সব জেলের অন্তর্গত পড়ে, ঠিক আছে। তো এবার প্রশ্নে চলে আসো। প্রশ্নে কি বলছে? একটি মিশ্র ধাতু কিসের উদাহরণ? কঠিন দ্রবণ। তোমাকে আমি তোমাকে আমি ইমালশনের সম্বন্ধে বলে দিলাম, কোলাইডি দ্রবণের সম্বন্ধে বলে দিলাম। ভিন্নধর্মী কিছুই না। ভিন্নধর্মী মিশ্রণ কি? তুমি ধরো ডাল নিলা, বিভিন্ন ধরনের ডাল, বিভিন্ন ধরনের ডাল, এটা কি বলে? ভিন্নধর্মী মিশ্রণ। তারপর হয়ে গেল তোমার চিনি প্লাস লবণ, এটা কি হয়ে গেল? ভিন্ন ধরনের মিশ্রণ। তারপর কি হলো? বালু, সিমেন্ট। মানে ভিন্ন ধরনের মিশ্রণ কি? যে মিশ্রণকে তুমি চোখে দেখতে পাবে। এবার বিভিন্ন ধরনের ডাল, মানে ডাল ফোটানোর আগে, যে মসুর ডাল, রহড়ের ডাল, ছোলার ডাল, এগুলোকে তুমি যদি একসাথে রাখো, তুমি দেখতে পাবে, সব মিক্স করে রাখলে কিন্তু তুমি সব চোখে দেখতে পাচ্ছ, ওটাকেই ভিন্ন ধর্মী মিশ্রণ বলে, ঠিক আছে। তো চলো, এই ছিল আমাদের আজকের কোশ্চেন, 20টা কোশ্চেন, ঠিক আছে। 20টা কোশ্চেন আজকে ছিল। তোমরা অবশ্যই জানিও ক্লাসটা তোমাদের কেমন লাগলো। চলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।